আসসালামু আলাইকুম। এডুকেশন বাংলাদেশ ইবিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ 4th ইয়ারে অধ্যয়নরত। আজকে তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আসছি সেটা হচ্ছে মানব শরীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং অনেকের কাছে এই চ্যাপ্টারটা খুব কঠিন মনে হয়। এটার কারণ হচ্ছে এখানে অনেকগুলা অর্গান নিয়ে আমাদের পড়ালেখা, লিভার, তারপরে হচ্ছে স্টোমাক, আরো অনেক কিছু আছে এখানে, এবং তারপরে লাস্টে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা আছে, বিএমআই আছে। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো। এই চ্যাপ্টারটা মেইনত হচ্ছে এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক এমসিকিউ আসে এবং রিটেনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন টপিক আছে যেখান থেকে রিটেন আসে। তো চলো এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। প্রথমে আমাদের মানব শরীরতত্ত্ব ও শোষণ, এইখানে আমাদের প্রথমে হচ্ছে আমাদের পরিপাক সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে আসলে আমরা পরিপাকটা বলতে কি বোঝাই, কারণ চ্যাপ্টারের নামই হচ্ছে পরিপাক ও শোষণ। দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে। অনেক কথা আছে এটার মধ্যে, এই কথাগুলো আমরা একটু ভাঙি। দেখো, জটিল খাদ্যবস্তু মানে কি? দেখো, আমরা যে খাবারগুলো খাই, ভাত, মাছ, রুটি, এটা যখন আমরা খাচ্ছি এটা কিন্তু আমাদের বডির জন্য একটা জটিল, মানে একটা কমপ্লেক্স ম্যাটেরিয়াল। তো এই জটিল যে খাদ্যবস্তুটা আমরা খেলাম, এইটাকে বিভিন্ন জিনিস দিয়ে ভাঙা হবে। আমাদের শরীরে হরমোন আছে, বিভিন্ন এনজাইম আছে, এটা আমরা একটু পরে শিখবো যে কি কি হরমোন এনজাইম আছে। তো এই যে বিভিন্ন জটিল খাদ্যবস্তুকে আমরা যেগুলো খাচ্ছি হরমোন এবং এনজাইমের সহায়তায় ভাঙলাম। ভেঙে আমরা কি করব? জটিল থেকে অবশ্যই সেটা সরল হবে। সরলটা কিরকম হবে? দেখো, দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয়। দেখো, দ্রবণীয় হতে হবে অবশ্যই, মানে আমাদের বডি সেটাকে অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে। সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র অণুতে, মানে আমাদের দেহকোষটা সেটাকে গ্রহণ করতে পারবে, গ্রহণীয় অবশ্যই হতে হবে। তা না হলে তো আমার ছোট ছোট করে ভেঙে কোনো লাভ নেই। তো এইটাকে মেনত বলা হচ্ছে কি? আমাদের পরিপাক। মানে মেইন কথাটা হচ্ছে যে আমাদের, যে মনে করে এটা একটা আমাদের জটিল খাদ্যবস্তু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা জটিল, মনে করো আমরা যে কোনো একটা কিছু খাইছি, এখানে আমরা কি করলাম? হরমোন দিলাম, এনজাইম দিলাম, এবং আরো যেসব আছে দিয়ে আমরা কি করলাম? এটাকে ছোট ছোট টুকরাতে পরিণত করলাম। এই ছোট ছোট টুকরাগুলো কেমন হবে? এটা হচ্ছে আমাদের সরল ও তরল এবং দেহকোষের গ্রহণীয় ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হলো। তাহলে আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে। সংজ্ঞাটা অনেক সময় ক নম্বরে দিয়ে থাকে, এই জন্য এই সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। এখন দেখো, আমাদের পরিপাক কয় ধরনের? এখানে হচ্ছে যে পরিপাক প্রক্রিয়াগুলো কতগুলো ধারাবাহিক যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। যান্ত্রিক এবং রাসায়নিক মানে কি? দেখো, আমরা প্রথমে খাবারটা খেলাম, তাই না? আমরা মুখে যখন নিই তখন আমরা দাঁতের মাধ্যমে চিবাই, জিহ্বার মাধ্যমে আমরা সেখান থেকে লালারসকরণ হয়, দিয়ে খাবারগুলোকে নরম করে। তো এটাই এখানে বলতেছে যে যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন মানে কি? পরিপাকের সময় যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যের পরিশোষণযোগ্য অংশ চিবানো, গলদ্ধকরণ, পৌষ্টিক নালীর অতিক্রমের মাধ্যমে নালীর বিভিন্ন অংশে পেশল সঞ্চালনের ফলে গাঠনিক ভাঙনের মাধ্যমে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয়। মানে মেইন কথা হচ্ছে আমরা যেটা খাবার খাচ্ছি সেটাকে আমরা ছোট ছোট টুকরায় আমরা মুখেই তো পরিণত করতেছি, এরপরে আরো ক্ষুদ্র হবে, কিন্তু প্রথম স্টেপটা এটা। এরপরে দেখো, রাসায়নিক পরিপাক যেটা, এই রাসায়নিক পরিপাকটার মধ্যে আমাদের আলটিমেটলি সবকিছু আছে। তো এখানে দেখো, আমাদের বইয়ে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এই বায়োলজি পড়ার তোমাদের একটা কথা বলি সেই বায়োলজিটা নিয়ে, সেটা হচ্ছে বায়োলজিতে কোনো কিছু কঠিন না, শুধু নামগুলো একটু কঠিন। তুমি অনেক সময় দেখবা যে বিভিন্ন নাম আমাদের মুখে নিতে খুব কষ্ট হয়, ঠিক আছে। সেই নামগুলো তুমি কি করবা? বারবার নামগুলোকে পড়বা, তাহলে দেখবা তোমার কাছে বায়োলজিটা খুব সহজ লাগবে। যেমন দেখো, আমরা এখান থেকে এই ছবিটা দিয়ে শুরু করি। এই ছবিটা আমাদের বলছে হচ্ছে পৌষ্টিক তন্ত্র নিয়ে। এখন পৌষ্টিক তন্ত্রটা কি? দেখো, আমাদের একদম মুখচ্ছিদ্র, এই মুখ থেকে শুরু করে একদম এই পায়ুছিদ্র পর্যন্ত পুরাটাকে বলা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। এটার মধ্যে আমাদের শুরু থেকে হচ্ছে মুখ এবং শেষে হচ্ছে পায়ুছিদ্র, এটা, ঠিক আছে। তো এইটা আমরা একটু দেখি। তোমার প্রথমেই আছে দেখো, মুখ। তুমি মুখ দিয়ে খাবার খেলা, খাবার খাওয়ার পরে এটা তোমার মুখবিবর, মুখবিবর পরে তুমি গলা, গলবিল, গলবিলের পরে দেখো অন্ন নালী, অন্ন মানে খাবার। তো খাবার নালীটা আমরা এখান থেকে নেমে যাচ্ছে, ঠিক আছে। নেমে যাওয়ার পরে সেটা কোথায় দেখলো? এইখান থেকে এইসা হচ্ছে আমাদের এই যে আমাদের পাকস্থলীতে অ্যাড হলো। মানে দেখো, আমাদের এই যে অন্ননালী, সেটা ইংলিশ নাম হচ্ছে ইসোফেগাস। তো ইসোফেগাসটা হচ্ছে আমাদের নামলো, নেমে হচ্ছে আমাদের পাকস্থলীর সাথে অ্যাড হলো। এই যে এখান থেকে নেমে আমাদের পাকস্থলীর সাথে অ্যাড হলো, দিয়ে পাশে দেখো এখানে যকৃৎ আছে, যকৃৎ, এবং পাশে এখান থেকে স্টোমাক বা পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র হয়ে আলটিমেটলি পায়ুপদ্মে বের হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমরা ছবি দিয়ে এঁকে দেখি। দেখো, তুমি প্রথমে এখান থেকে মুখ দিয়ে তুমি নিলা, খাবারটা নিলা, নিয়ে তোমার প্রথম বিষয়টা হচ্ছে কি, তোমার এইখানে এই যে এটা মনে করো তোমার ইসোফেগাস বা অন্ননালী, তারপরে এইটা হচ্ছে তোমার পাকস্থলী,
ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি হলো পাকস্থলী। এরপর দেখো এখানে তোমার আছে হচ্ছে কি লিভার বা যকৃৎ। এরপরে দেখো এইখান থেকে এসে তোমার কি হলো, তোমার ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত শুরু হয়ে গেল। ঠিক আছে, এই পুরো পার্টটা, নিচের পার্টটা। তো তোমার এখানে মনে রাখতে হবে যে আমার প্রথমে খাবার আমরা খেলাম, মুখে আমাদের চিবালাম, তারপরে এইখান থেকে শুরু করে আমাদের এখানে আসতেছে। এটা কি পার্ট তোমার? এটা হচ্ছে তোমার ইসোফেগাস বা হচ্ছে এটার বাংলা নাম হচ্ছে অন্ননালী। এবং তারপরে এটা হচ্ছে তোমার কি পাকস্থলী বা স্টোমাক। আর এটা হচ্ছে তোমার হচ্ছে লিভার। এরপরে দেখো এখানে তোমার আসতেছে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত, স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন। এইটুকু হচ্ছে এখান থেকে কথা। এখন এই ছবিটা থেকে এখানে অনেক কিছু দেওয়া আছে, তুমি এখান থেকে কি কি পড়বা এটা হচ্ছে তোমাকে মেইন কথা। প্রথমে তোমাকে পার্টগুলো একটু একটু করে জানা লাগবে যে কোথায় কি আছে। দেখো প্রথমে তোমার পশ্চিমে শুরু হচ্ছে মুখছিদ্র দিয়ে, তারপরে মুখগহ্বর, তারপরে দেখো গলবিল, আমাদের গলা যেটা। এখন তুমি বলবা যে এখানে তো 5 সেন্টিমিটার কত দেওয়া আছে, তাই না? এটা কি আমাদের এখন জানা দরকার? হ্যাঁ, তুমি কিছু কিছু আছে যেগুলো তুমি অবশ্যই মুখস্থ করে রাখবা। যেমন এখান থেকে তোমাকে যদি আমি বলি যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত দৈর্ঘ্য, তুমি যদি অন্য কিছু মনে রাখতে নাও পারো, তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষুদ্রান্ত বৃহদান্ত দৈর্ঘ্যটা মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, তুমি যদি অন্য কিছু নাও পারো। দেখো তোমার গলবিলটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। তারপর অন্ননালী, এটা গুরুত্বপূর্ণ। এই যে তোমার এই যে অন্ননালী বা ইসোফেগাস, যেটা ইসোফেগাসটা হচ্ছে তোমার 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 25 সেন্টিমিটার। এরপরে দেখো তোমার কি আছে, পাকস্থলী শুরু হচ্ছে। পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থ মনে রাখতে পারো তোমার ইচ্ছা। এখন দেখো পাকস্থলীর কয়টা পার্ট আছে, কার্ডিয়া, ফান্ডাস, বড়ভাগ, ছোটভাগ, পাইলোরাস। এইটা হচ্ছে আমরা একটু পরে যখন পাকস্থলী আলাদা করে পড়বো তখন আমরা পুরো জিনিসটা এক্সপ্লেন করবো, এখন জাস্ট নামটা জেনে রাখো। এরপরে দেখো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে তোমার কি আছে, দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ঠিক আছে, এখন এখানে একটা মজার জিনিস দেখো, তোমার বৃহদান্ত মানে তোমার অবশ্যই বড় হওয়ার কথা ছিল, কিন্তু দেখো বৃহদান্ত দৈর্ঘ্যটা কিন্তু ছোট, মাত্র 1.5 মিটার। কিন্তু তোমার ক্ষুদ্রান্ত নাম ছোট, কিন্তু তোমার দৈর্ঘ্যটা বড়, কত? 6 থেকে 7 মিটার। ওকে, এখন তোমার এখান থেকে এই পার্টগুলা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, তোমার যে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, বা স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের কয়টা পার্ট? 3টা পার্ট। কি কি? এটা এভাবে মনে রাখতে পারো যে ডি জে ইলিয়াম। ঠিক আছে, মানে কি, ডি তে হচ্ছে ডিওডেনাম, জেতে হচ্ছে জেজু নাম, আর ইতে হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের 3টা ক্ষুদ্রান্তের পার্ট হচ্ছে 3টা, মনে রাখবে ডিজে ইলিয়াম দিয়ে। ডিতে ডিওজেনাম, জেতে জেজুনাম, আর ইতে ইলিয়াম। ওকে, এরপর দেখো তোমার বৃহদান্ত। বৃহদান্ত তুমি কি দিয়ে মনে রাখতে পারো? বৃহদান্ত। ওকে, বৃহদান্ত তুমি মনে রাখতে পারো এটা যে প্রথম যে নাম সেটা দিয়ে। প্রথম নামটা কি? প্রথম নামটা হচ্ছে তোমার সিকাম। তো তুমি এভাবে মনে রাখতে পারো, দেখো সি কাম। সিতে হচ্ছে তোমার সিকাম, কতে হচ্ছে কোলন, আর মতে হচ্ছে মলাশয়। তাহলে দেখো তোমার 2টা এমসিকিউ হয়ে গেল। তোমাকে কি করবে, তোমাকে বহুপদীতে দিতে পারে, অথবা এমনি এমসিকিউ দিতে পারে যে বলবে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়। তোমাকে দিচ্ছ ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, আর মনে করো সিকাম দিয়ে দিল। তুমি সহজে মনে রাখতে পারবা ক্ষুদ্রান্ত মানেই ডিজে ইলিয়াম, ক্ষুদ্রান্ত মানেই বড় দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, শেষ এমসিকিউ। বৃহদান্ত মানে কি, তোমার সিকাম, সিতে সিকাম, কতে কোলন, মতে মলাশয়। ওকে, ভিতরের পার্টগুলো আমরা পরে পড়বো। এটার দৈর্ঘ্য কত? বৃহদন্ত নাম লেখা আছে কিন্তু দৈর্ঘ্য হচ্ছে কম, 1.5 মিটার। ওকে, এরপরে দেখো এটার মধ্যে পার্ট আছে, কোলনের মধ্যে ঊর্ধ্ব কোলন, অনুপ্রস্থ, নিম্নমুখী, আর সিগময়েড। এটা হচ্ছে আমরা যখন বিস্তারিত বৃহদান্ত পড়বো তখন এটা আমরা পুরো এক্সপ্লেন করবো, এখন জাস্ট একটা ওভারঅল আইডিয়া। লাস্টে তোমার পায়ু। তোমার দেখো মুখ থেকে পায়ু পর্যন্ত কতগুলো পার্ট আছে, আমরা আরেকবার রিক্যাপ করি। তোমার ফার্স্টে মুখ, মুখের পরে কি হলো তোমার অন্ননালী, অন্ননালীর পরে তোমার পাকস্থলী চলে আসলো, পাকস্থলীতে তো চলে আসলো কি ক্ষুদ্রান্ত, তারপরে বৃহদান্ত্র, তারপরে লাস্টে বৃহদান্ত্রের মধ্যে পায়ু দিয়ে শেষ। ওকে, তোমার মুখ থেকে একদম পায়ু পর্যন্ত। সো তোমাকে যদি এমনি জিজ্ঞেস করে যে এই তোমার পশ্চিম নালীর দৈর্ঘ্য কত, ঠিক আছে, তোমার এই যে তুমি এতখানি যে শুরু করলা, যে এই শুরু থেকে মুখ থেকে পায়ু পর্যন্ত, এটা তোমার দৈর্ঘ্য কত? দেখো তোমার বইয়ে লেখা আছে এটা দৈর্ঘ্যটা হচ্ছে 8 থেকে 10 মিটার। ঠিক আছে, এটা এই যে এই দেখো
তোমার মানুষের পৌষ্টিকনালীর মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত এবং সেটা 8 থেকে 10 মিটার লম্বা। মানে পুরা এখান থেকে একদম পায়ে পর্যন্ত হচ্ছে 8 থেকে 10 মিটার লম্বা। ওকে, ফাইন। এরপরে দেখো তোমার পাশে লেখা আছে পৌষ্টিক গ্রন্থি। মানে পৌষ্টিক গ্রন্থি গুলো কি? তোমার বইয়ে 5টা পৌষ্টিক গ্রন্থির নাম লেখা আছে এবং 5টা নাম অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, অবশ্যই অবশ্যই, কারণ তোমার এখান থেকে এমসিকিউ আসবে প্রথম কথা, এবং রিটেনের পরেও এখান থেকে কোশ্চেন আসে। দেখো তোমার কি কি আছে পৌষ্টিক গ্রন্থি। 1 নম্বর হচ্ছে লালা, আমাদের মুখে যে লালা গহ্বর আছে সেখান থেকে লালা গ্রন্থি। সেকেন্ড আছে কি তোমার যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এখন দেখো তুমি যদি জাস্ট ছবিটা মনে রাখো তোমার বইয়ের, যে এই ছবিটা, এটা একটু জাস্ট তোমরা প্র্যাকটিস করবে আকার, যেন তোমার এইগুলা বুঝতে সুবিধা হয়। তুমি যদি ছবি দিয়ে বায়োলজি পড়ো তাহলে তোমার জন্য খুব সহজ হবে। দেখো তোমার প্রথমে আমরা কি আঁকছিলাম, দেখো এইখানে কিন্তু আমরা একটা লিভার আঁকছিলাম, লিভার বা যকৃৎ, তাই না? যকৃতের পরে আমরা এইখানে দেখো এখান দিয়ে আমরা পাকস্থলী আঁকছিলাম, মনে করো এটা এটা নিচে চলে যায়। হ্যাঁ, এই যে এটা তোমার পাকস্থলী গেল। পাকস্থলী যাওয়ার পরে কি হলো, তোমার এখান থেকে মনে করো শুরু হলো ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। ওকে, এইটা। এরপরে দেখো এইখানে তোমার একটা পার্ট থাকে যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এটা এখন জেনে রাখো। ওকে, এইটার নাম হচ্ছে কি তোমার অগ্নাশয়, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ওকে, আর এটা হচ্ছে তোমার কি স্টোমাক বা পাকস্থলী। এটা তোমার কি লিভার বা যকৃৎ। এখন দেখো তুমি এই পার্টটা, এই একটা ছবি মনে রাখলেই কিন্তু তোমার ওভারঅল একটা আইডিয়া পাচ্ছ কিরকম। তোমার পৌষ্টিক গ্রন্থি কি আছে, তোমার প্রথমে মুখে লালা গ্রন্থি, ওইটা তুমি আলাদা মনে রাখলা। সেকেন্ড হচ্ছে দেখো তোমার লিভার বা যকৃৎ থেকে রিলিজ হবে কিছু। অগ্নাশয়, অগ্নাশয় কোথায়, এই যে তোমার অগ্নাশয়, অগ্নাশয় থেকে রিলিজ হবে কিছু। তারপরে দেখো তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক মানে এই যে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক দেখো তোমার হচ্ছে পাকস্থলীর অপর নাম হচ্ছে গ্যাস্ট্রিক, পাকস্থলীর অপর নামই হচ্ছে গ্যাস্ট্রিক, তাই এটা হচ্ছে তোমার কি গ্যাস্ট্রিক বা পাকস্থলী মনে রাখলো গেল। এরপরে লাস্টে তোমার আন্ত্রিক গ্রন্থি। দেখো বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, মানে কি তোমার এই পার্টটা তোমার অন্ত্রের পার্ট না, মানে আন্তরিক। সো তুমি 5টা কি এখন মনে রাখতে পারতেছো? জাস্ট একটা ছবি মনে রাখো, ঠিক আছে? জাস্ট একটা ছবি। তোমার এইখানে মনে করো আমাদের হিউম্যান বডিতে যদি আমরা দেখি, আমাদের এইখানে থাকে লিভার, এখানে লিভার থাকে, এখানে থাকে পাকস্থলী নিচে। এরপরে এখান থেকে যেতে যেতে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র হয়ে নিচে চলে যায়। আর এইদিকে থাকে মনে করো তোমার অগ্নাশয়, দিয়ে পিছে থাকে এখানে স্প্লিন থাকে। এই যে স্প্লিনটা তোমার এরকম জায়গায় থাকে, এই যে এরকম জায়গায় থাকে। ঠিক আছে, ক্লিয়ার ছবিটা? সো এই ছবি দিয়ে তোমার পুরো চ্যাপ্টারের একটা ওভারভিউ হয়ে গেল। তুমি যদি সত্যি কথা এই ছবিটা ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমার জন্য পুরো চ্যাপ্টারটা বোঝা খুব সহজ হয়ে যাবে। ওকে, তো চেষ্টা করবা এই ছবিটা জাস্ট একটা সিম্পল একটা ছবি, এটা আকার। এখন দেখো তোমার এখান থেকে কি বলছে, মানুষের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক 6টি ধাপে সম্পন্ন হয়। সেই 6টি ধাপ তুমি পড়বা, কি আছে, যে তুমি প্রথমে খাদ্য গলদকরণ করলা, তারপরে এটা পৌষ্টিক নালীতে তোমার গেল, তারপরে খাদ্যের যান্ত্রিক পরিপাক হবে, খাদ্যের রাসায়নিক পরিপাক হবে। যান্ত্রিক মানে হচ্ছে তোমার মনে করো যে আমাদের এই বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত্রের মধ্যে যাচ্ছে, সেখানে তোমার একটা যান্ত্রিক পরিপাক হয়। তারপরে রাসায়নিক মানে হচ্ছে ওখান থেকে বিভিন্ন কেমিক্যাল রিলিজ হয়, হরমোন হয়, এনজাইম হয়, এগুলোর মাধ্যমে হচ্ছে রাসায়নিক পরিপাক হয়। তোমার পরিপাক হয়ে গেল, তারপরে কি হবে দেখো, পরিপাকৃত খাদ্য ও পানির পরিশোষণ, এটা আমরা বুঝাবো পরে। এরপরে হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন, আমরা বর্জ্য হিসেবে বের হয়ে যায়। ওকে ফাইন, এইখান থেকে আমাদের নাই। এবার দেখো এই ছকটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের কয় ধরনের আমরা খাবার খাই? 6 ধরনের, এটা আমরা সবাই জানি। কি কি? একটা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই যে শর্করা মানে যে কার্বোহাইড্রেট, বা হচ্ছে মনে করো আমিষ মানে প্রোটিন, এই সহজ কথাগুলোই আমরা মানে অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো তোমরা ইংলিশ বাংলা গুলা বানা কখনোই, ইংলিশটাও সাথে সাথে পড়বা। কারণ কি তোমার হচ্ছে যখন কোশ্চেন করা হয় অনেক সময় দেখা যায় তোমাকে বলতেছে প্রোটিন, তুমি তুমি পড়ে আসছো আমিষ, কিন্তু তোমার মনে হচ্ছে আচ্ছা প্রোটিন জিনিসটা কি। সো এটা একই কথা, একটা খালি বাংলা একটা ইংলিশ। তো অবশ্যই একটু ইংলিশ নামগুলো পড়বা, কারণ এটা অনেক সময় মানে নতুন মানে ইনিশিয়াল স্টেজে এগুলা খুব কঠিন লাগে, যে আমিষ মানে প্রোটিন, বা অনেক সময় এটা হয় এটার জন্য। তো দেখো শর্করা তোমার কতটুকু লাগে, একটা হচ্ছে 415 থেকে 600 গ্রাম। আমিষ লাগে তোমার কত, 100 থেকে 150 গ্রাম। পানি লাগে কত, 2 থেকে 3 লিটার। এখন বলবা যে পুরোটা কি পড়া লাগবে? তুমি জাস্ট এই 3টাই পড়ো, তোমার হচ্ছে শর্করা, আমিষ আর পানি পড়ো। এখন তোমার কাজ, কাজ থেকে তোমার এমসিকিউ আসে। এমসিকিউটা কি দেখো, তোমাকে বলবে যে তাপ শক্তি উৎপাদন ও দেহের তাপ নিয়ন্ত্রণ করে কে?
তুমি এটা বুঝতে পারতেছো, তোমার তাপ শক্তি উৎপাদন করে হচ্ছে তোমার স্নেহ জাতীয় দ্রব্য। তারপরে দেখো, তোমার যখনই তোমাকে বলবে যে দেহের ক্ষয়পূরণ করে কে, একটা কোশ্চেন করলো তোমাকে, দেহের ক্ষয়পূরণ করে কে, এই দেখো দেহের ক্ষয়পূরণ করে হচ্ছে তোমার আমিষ বা প্রোটিন। তোমাকে যদি বলে যে দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে কে, অবশ্যই কি অ্যান্সার হবে, শর্করা। সো এই ছকটা জাস্ট একটা রিডিং দেবা। ওকে, এবার আসো এইটা, এই ছকটা তোমার গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি একটা যে আমরা যে শুরুতে একটা সংজ্ঞা পড়ছিলাম, ওই সংজ্ঞাটাতে আমরা আবার ফিরে যাই। তোমাকে আমি কি বললাম, একটা মনে করো তুমি বড় একটা খাবার খেলা, ঠিক আছে, মনে করো তুমি শর্করা খাচ্ছ। তুমি কি খাচ্ছ, তুমি একটা শর্করা খেলা, হতে পারে ভাত, রুটি, যা ইচ্ছা তুমি খেলা। এখন ওই শর্করাটা খাওয়ার পরে তোমাকে আমি শুরুতে বলছিলাম কি, যে এখানে কিছু হরমোন, বিভিন্ন এনজাইম, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে এসে কাজ করবে। ওকে, এখন এই এনজাইমগুলো কাজ করলো, এটা আমরা পরে বলতেছি কোন কোনগুলা। এনজাইমগুলো কাজ করার পরে কি করবে, ছোট ছোট খাদ্য কণায় পরিণত করবে, রাইট? তো সেই ছোট ছোট খাদ্য কণাটা কি, দেখো তোমার উৎপন্ন দেবে হচ্ছে গ্লুকোজ, মানে তোমার এই শর্করা ভাঙলে গ্লুকোজ পাওয়া যাবে, ঠিক আছে, গ্লুকোজ বা মানে হচ্ছে তোমার শর্করা ভাঙলে কি পাওয়া যাবে, তাহলে গ্লুকোজ পাওয়া যাবে, এই কথাটা ক্লিয়ার? সুতরাং তোমার যত বড় বড় খাদ্যবস্তু আছে তুমি খেলা, তুমি রুটি খেলা, কিন্তু আলটিমেটলি এটা তোমার বডিতে যাচ্ছে কি হিসেবে, গ্লুকোজ হিসেবে। এই যে এই শর্করা থেকে গ্লুকোজ পর্যায়ে নিয়ে যেতে গেলে তোমার কিছু জিনিসের প্রয়োজন, কি কি দেখো, অ্যামাইলোলাইটিক এনজাইম। হোয়াট ইজ অ্যামাইলোলাইটিক এনজাইম? অ্যামাইলোলাইটিক মানে দেখো, লাইটিক, তুমি তোমার বইয়ে যত জায়গায় লাইটিক শব্দটা পাবো, লাইটিক মানেই হচ্ছে ভাঙা, লাইটিক মানে হচ্ছে তোমার ভাঙা, তুমি যেখানে লাইটিক পাচ্ছ এখানে তোমার অ্যামাইলোলাইটিক আছে, মানে শর্করা ভেঙে তোমার গ্লুকোজে পরিণত হচ্ছে। অ্যামাইলো মানে শর্করা বা কার্বোহাইড্রেট, ক্লিয়ার? কি কি আছে, টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ। আপাতত এইটা মুখস্থ করার দরকার নেই, আমি তোমাকে একটু পরে খুব সহজেই বড় একটা ছক আছে, পুরো ছক মুখস্থ করে দেবো, জাস্ট 2 মিনিট লাগবে ওটাই, তুমি জাস্ট এখানে রিডিং করে যাও কি কি আছে, তাহলেই হবে, আমি এটা পরে শিখাই দেবো। এরপরে দেখো আমিষ, আমিষ কি 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 আছে, তুমি মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, দিয়ে তোমার প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিক মানে হচ্ছে তোমার প্রোটিনকে ভাঙবে, প্রোটিওলাইটিক মানে কি, প্রোটিনকে ভাঙবে, দিয়ে অ্যামিনো অ্যাসিড। দেখো তুমি একটা আমিষ খাচ্ছ, ঠিক আছে, তুমি একটা আমিষ খাইলা, আমিষটা খাওয়ার পরে তোমার কি হলো, সেটা তোমার ছোট ছোট টুকরায় পরিণত হলো, সেই ছোট ছোট টুকরাগুলো কি, সেই ছোট ছোট টুকরাগুলো হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড। তো তোমার এই অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে কি কি আছে দেখো, মানে তোমার এই এনজাইম গুলোর মধ্যে পেপসিন, ট্রিপসিন, থাইমোট্রিপসিন, অ্যামাইনোট্রিপসিন। স্নেহদ্রব্য, স্নেহদ্রব্যের মধ্যে তোমার কি আছে দেখো, স্নেহদ্রব্যের মধ্যে তোমার আছে হচ্ছে ভেজ্য তেল, ঘি, মাখন, মানে তুমি এগুলো খেলা, খাওয়ার পরে তোমার কি হলো, লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইমটা কি কি, তোমার হচ্ছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, ঠিক আছে, গ্লিসারল, অ্যাস্টারেজ, লেসিথিনেজ, এগুলো। এইটা ভেঙে তোমার কি হবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে তুমি কি করলা দেখো, তুমি হচ্ছে এখানে শর্করা, মনে করো তোমার শর্করা আমিষ গেল, তুমি স্নেহ খাইলা, স্নেহ খেয়ে তুমি এই এনজাইম গুলার সাহায্যে, এখানে তোমার এই এনজাইম গুলা লাগলো, লেগে তোমার এই ছোট ছোট টুকরায় পরিণত হলো। এটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, একটু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাদের এই টপিকটায় আমরা চলে যাই, আমাদের হচ্ছে মুখে খাদ্য পরিপাক। হ্যাঁ, মুখে খাদ্য পরিপাক, কি কি এনজাইম লাগে, হরমোন লাগে, এটা নিয়ে আমরা পড়বো। তার আগে আচ্ছা এখানে কি এটা আছে, আচ্ছা এটা আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা বইয়ের পরে একটা ছক আছে, এই ছকটা আগে আমরা শিখি, এই ছকটা শিখলে তোমার এই চ্যাপ্টারটা অনেক ইজি হয়ে যাবে। এই যে এই সে বিখ্যাত ছক, এবং এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছক, এবং তুমি যদি এই ছকটা শেখো তোমার এই চ্যাপ্টারের বলা যায় 60% পড়া হয়ে গেছে। ওকে, তো আমরা এটা শুরু করি। দেখো প্রথমে ওকে, আমরা প্রথমে হচ্ছে হেডিং দেবো এখানে শর্করা, ঠিক আছে। শর্করার পরে আমরা নরমালি আমিষ লিখি, বাট আমিষ না লিখে আমরা এখানে লিখবো লিপিড, লিপিডের পরে আমরা লিখবো, এখানে লিখবো আমরা আমিষ। ওকে, এইটু ক্লিয়ার? আমরা ছকের মতো আঁকি এখানে।
আচ্ছা, এরপর দেখো আমাদের প্রথমে আমাদের যে খাদ্য পরিপাকটা হয় সেটা কোথায় হয়? মুখে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতেছি যে হচ্ছে কি মুখ বা মুখবিবর। মুখবিবর। এখন মুখবিবরে আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, এটা আমরা মনে রাখবো হচ্ছে এইভাবে, টম নাই নাই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীতে কি আছে? নাই নাই পাজিরে। এখন কোনটা মানে কি আমি বলতেছি, আর একটু পরে ছকটা পূরণ করি দিয়ে বলতেছি। দেখো প্রথমে তুমি কি মনে রাখলা? মুখবিবর। এখানে মনে রাখবা টম নাই নাই। পাকস্থলীতে মনে রাখবা নাই নাই পাজিরে। হোয়াট ইজ দিস? দেখো, টতে হচ্ছে টায়ালিন, মতে হচ্ছে মল্টেজ। নাই নাই মানে হচ্ছে তোমার মুখে লিপিড পরিপাক হয় না, মুখে আমিষ পরিপাক হয় না, শুধুমাত্র শর্করা পরিপাক হয়। পাকস্থলী। পাকস্থলীতে তোমার কি আছে? শর্করা। শর্করার মধ্যে তোমার পরিপাক হয় না পাকস্থলীতে, লিপিড পরিপাক হয় না, আমিষ পরিপাক হয় কি কি দিয়ে? পেপসিন। আমিষ পরিপাক হয় হচ্ছে তোমার এই দেখো পাকস্থলীতে পেপসিন, জিলেটিন, রেনিন, মানে পা জি রে, এরকম করে মনে রাখছি। পাতে হচ্ছে পেপসিন, জিতে হচ্ছে জিলেটিন, আর রেতে হচ্ছে রেনিন। ওকে, আচ্ছা। এরপর দেখো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের দুইটা ভাগ করা আছে, অগ্নাশয় আর আন্তরিক রস নিঃসৃত। তাহলে আমরা এখানে লিখি অগ্নাশয়। আচ্ছা, অগ্নাশয়ের মধ্যে আমাদের কি কি আছে দেখো। শর্করাতে আমরা চলে যাই। শর্করার মধ্যে আমাদের আছে হচ্ছে মল্টেজ আর অ্যামাইলেজ। তুমি এখানে মনে রাখো যে মা, ঠিক আছে, মাতে হচ্ছে কি? মল্টেজ আর অ্যামাইলেজ। ওকে, এরপরে দেখো তোমার কি আছে, তোমার হচ্ছে প্রোটিন পরিপাককারী কি কি আছে, লিপিড পরিপাককারী। দেখো লিপিড মনে রাখা খুব সহজ, কারণ তোমার সবগুলোর মধ্যেই তোমার লাইপেজ, ফসফোলাইপেজ এগুলো টাইপ কথাবার্তা আসবে। দেখো লিপিডের মধ্যে কি আছে? এই যে লিপিড, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, অ্যাস্টারেজ। তুমি এখানে এটা আর আলাদা করে লিখলাম না, কারণ দুইটার ক্ষেত্রে মোটামুটি সেম টাইপ কথাই আসবে, লাইপেজ, ফসফোলাইপেজ এটা। আচ্ছা, এরপরে দেখো তোমার কি আছে? প্রোটিন পরিপাককারী। এটা মনে রাখা খুব সহজ, ঠিক আছে। এখানে তুমি জাস্ট মনে রাখবা টি আর পি, আর কিছুই না, জাস্ট টি আর পি মনে রাখবা, তাহলে তোমার পুরা টাইম নামটা মনে চলে আসবে। যেমন দেখো টিতে হচ্ছে ট্রিপসিন, টিতে কি? ট্রিপসিন। ট্রিপসিনের সাথে কি আছে তোমার? কাইমোট্রিপসিন। নামের সাথে মিল আছে না? দেখো তোমার ট্রিপসিন, ট্রিপসিনের সাথে নামের মিল আছে, কাইমোট্রিপসিন। এরপরে কি আছে? পি বললাম না? পিতে দেখো সবগুলোর নামের শেষে পেপটাইডেস, 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 কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস আর কোলাজিনেস। ক্লিয়ার? সো তোমার এটা আলাদা করে মুখস্থ করা লাগতেছে না, তুমি জাস্ট টি আর পি মনে রাখো। কিভাবে মনে রাখবা দেখো, অগ্নাশয়ে প্রথমে মনে রাখবা মা, তারপরে এটা তোমার মানে লিপিডটা তোমার একদম নামের সাথে মিল আছে, লাইপেজ, ফসফোলাইপেজ, বাদ। এরপরে মনে রাখবা টিপি, টিতে ট্রাইপসিন, আর পিতে হচ্ছে তোমার যতগুলো যে পেপটাইডেস দিয়ে আছে। ওকে ফাইন। এরপরে আমাদের লাস্ট এখানে আছে কি? আন্তরিক। আন্তরিকের মধ্যে তোমার কি কি আছে দেখো, তোমার কার্বোহাইড্রেট এখানে মা ছিল, এখানে অলরেডি মাটা চলে আসবে। মা মানে কি তোমার দেখো আন্তরিক, এই যে মল্টেজ আর এতে হচ্ছে অ্যামাইলেজ। এটার সাথে তোমার কি আছে দেখো, সুক্রেজ আর ল্যাকটেজ। ঠিক আছে, তোমার সুক্রেজ আর ল্যাকটেজ আছে। তুমি তো সেটাই মনে রাখো যে মা ওখানেও ছিল, এখানেও আছে, এখানে এসএল এক্সট্রা যোগ হলো, এসতে হচ্ছে সুক্রেজ, এলতে হচ্ছে লাইপেজ। শেষ। এরপর দেখো লিপিডের ক্ষেত্রে তোমার অনেকটা একই রকম নাম চলে আসবে। কি নাম? লাইপেজ, অ্যালকালাইন ফসফেটেজ। দেখো লাইপেজ ল দিয়ে। ওকে, এরপরে লাস্ট ওইটা খুব গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ অনেক আসে। সেটা হচ্ছে কি? প্রোটিন পরিপাককারী, সেটার নাম হচ্ছে এ। এটা যেন ভুল না হয়, এতে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস। সো পুরো ছকটা দিয়ে তুমি এই ছকের আগে যতটুকু আছে ওইটুকু করে ফেলতে পারবা। আমি তোমাকে প্রত্যেকটা দেখাচ্ছি কিভাবে। এটা আমি আরেকবার একটু রিপিট করি, এই ছকটা তুমি কিভাবে পড়বা। প্রথমে তুমি সাজালা শর্করা, লিপিড, আমিষ, মুখবিবর, পাকস্থলী, অগ্নাশয়, আন্তরিক, মানে পরপর। মুখে হলো, পাকস্থলীতে হলো, অগ্নাশয় হলো, দেন হচ্ছে আন্তরিকে হলো। কিভাবে কি হচ্ছে দেখো, তোমার সব জায়গায় সব খাদ্য পরিপাক হয় না। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বলো তো মুখে আমিষ পরিপাক হয় কিনা, অ্যান্সার হবে না। তোমার মুখে কি হবে না? আমিষ পরিপাকটা হবে না, বা লিপিড পরিপাকটা হবে না, শুধুমাত্র শর্করা হবে।
শর্করাটা কি দিয়ে হয়? টায়ালিন মল্টেজ দিয়ে হয়। পাকস্থলী, পাকস্থলীতে তোমার কি হয় না? শর্করা হয় না, লিপিড হয় না। লিপিড হয়, গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে খুব অল্প পরিমাণে হয়, সেটা আমরা পরে বলবো, বাট মেইনত এটা হয় না। আর পাতে হচ্ছে পেপসিন, জিতে জিলেটিন, আর রেতে হচ্ছে রেনিন। রেনিন, এই তিনটা এনজাইম দিয়ে তোমার কি হবে? তোমার হচ্ছে আমিষ পরিপাক হবে পাকস্থলীতে। ওকে, এরপরে অগ্নাশয়। অগ্নাশয়ে তোমার কি বললাম? মল্টেজ অ্যামাইলেজ দিয়ে তোমার শর্করা পরিপাক হবে, লাইপেজ, ফসফোলাইপেজ, এইগুলো দিয়ে তোমার লিপিড পরিপাক হবে। টিআরপি, টিতে হচ্ছে ট্রিপসিন, এটা খুব উল্টাপাল্টা হয়। সো দয়া করে এইখানে একটু ফোকাস দিও। এখানে তোমার উপরে টি আছে, নিচে এ আছে। মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আন্ত্রিকের আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি, কোশ্চেনটা বুঝো। আন্ত্রিকের আমিষ পরিপাককারী এনজাইমের নাম কি? এতে হচ্ছে অ্যামাইনোপেপটাইডেস। ওকে, লাস্ট তো এটা বুঝলা, এটা হচ্ছে মল্টেজ, অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এখানেও সেম, ওখানে অ্যামাইনোপেপটাইডেস। সো এই ছকটা দিয়ে এখন তোমাকে পুরো জিনিসটা আমি একটু এক্সপ্লেন করবো বইয়ের। ঠিক আছে, তো আমরা এতক্ষণ দেখলাম যে এইটা কিভাবে আমরা মনে রাখবো। এখন দেখো আমরা শুরু করতেছি যে মুখগহ্বরে খাদ্য পরিপাক। ঠিক আছে, এখন এইটা আমরা মনে রাখবো কি করে? ঠিক আছে, আমাদের মুখে কি কি খাদ্য পরিপাক হয়, আমরা উপরের পার্টটা একটু পরে পড়াচ্ছি, আমি একটু নিচে দেখাই। সেটা হচ্ছে এই যে দেখো, রাসায়নিক পরিপাক। এই টপিকটা কিন্তু আমরা এখানে পড়ে ফেলছি অলরেডি। কিভাবে পড়ে ফেলছি দেখো, রাসায়নিক পরিপাকের মধ্যে তোমার লেখা আছে শর্করা পরিপাক। তুমি বলো তো মুখে শর্করা পরিপাককারী এনজাইম কি কি আছে? দেখো, মুখে শর্করা পরিপাককারী এনজাইম আছে টম। টম মানে কি? দেখো, টায়ালিন আর মল্টেজ। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে টায়ালিন ও মল্টেজ নামে শর্করা বিশ্লেষী, মানে শর্করার বিশ্লেষী মানে শর্করাকে ভাঙবে, শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। দেখো, তোমার জটিল শর্করাকে টায়ালিন ভাঙলো, ভেঙে কি করলো? মল্টেজে পরিণত করলো। মল্টেজ গ্লুকোজে পরিণত করলো। দেখো, তোমার আলটিমেট গোল কি ছিল? একটু আগে শিখালাম, তোমার বড় থেকে ছোট করা লাগবে, মানে শর্করা থেকে গ্লুকোজে পরিণত করতে হবে। তো আলটিমেটলি তোমার গ্লুকোজে পরিণত হয়ে গেছে। সো তোমার শর্করা পরিপাক মুখে যতটুকু দরকার হয়ে গেল। সো তুমি এইটুকু আসলে লিখতে পারবা? আচ্ছা, এরপরে দেখো, তুমি একটু আগে পড়লা, এখানে কাটা চিহ্ন দিয়ে আছে দুইটা। দেখো, লিপিড কাটা, আমিষ কাটা, মানে কি? মানে হচ্ছে এখানে কোনো আমিষও পরিপাক হয় না, লিপিডও পরিপাক হয় না। কেন হয় না? কারণ এখানে কোনো আমিষ ভাঙার এনজাইম নাই, লিপিড ভাঙার এনজাইম নাই। মুখগহ্বরে লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে প্রোটিওলাইটিক এনজাইম না থাকায় এখানে আমিষ জাতীয় খাদ্যের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। সেম গোজ উইথ স্নেহ। ক্লিয়ার এইটুকু কথা? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা সবগুলো পরিপাক একসাথে পড়ে ফেলি, তারপরে ভিতরেগুলো পড়ি। ওকে, তাহলে তোমার এইটার সাথে মিলাতে সুবিধা হবে। দেখো, পাকস্থলীতে পরিপাক। এই দেখো, পাকস্থলী। এই পাকস্থলীতে তুমি বলো তো কি কি পরিপাক হয়? তুমি মনে করো টম, নাই নাই, নাই নাই, পাজিরে। দেখো, তোমার লাস্টে কিন্তু আমিষ ছিল, আমিষ পরিপাকটা হবে মেইনত। এই দেখো, আমিষ পরিপাক। তার আগে দেখো, শর্করা পরিপাক কি হয়? না, শর্করা পাকস্থলী থেকে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম নিঃসৃত হয় না, তাই শর্করা পরিপাক হয় না। এরপরে তোমাকে কি দিল? আমিষ পরিপাক। আমিষ পরিপাক, আমিষ পরিপাক তোমার কি কি হয় বলতো? পাজিরে। পাতে হচ্ছে কি? তোমার পেপসিন। দেখো, আমিষ পেপসিনের সাহায্যে প্রোটিয়েজ এবং পেপটিনে পরিণত হয়। ওকে, কেসিন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দুগ্ধ আমিষকে কি বলা হয়? কেসিন। কেসিন তোমার রেনিনের মাধ্যমে প্যারাকেসিনে পরিণত হয়। ক্লিয়ার? প্যারাকেসিন আবার পেপসিনের মাধ্যমে পেপটিনে পরিণত হয়। তাহলে তোমার আলটিমেটলি কি কি এনজাইম আসলো? পাজিরে, পেপসিন, তারপরে হচ্ছে জিলেটিন, এই যে আরেকটা আছে এখানে, এখানে নাই, ছকে আছে ওটা, আর হচ্ছে রেতে হচ্ছে রেনিন। ওকে, তো তিনটা অবশ্যই মনে রাখবা। এরপর দেখো, স্নেহ। তোমাকে একটু আগে বলছিলাম যে এখানে স্নেহ পরিপাক হয় না, কিন্তু খুবই সামান্য পরিমাণে হয়। দেখো, পাকস্থলীর অপর নাম কি? গ্যাস্ট্রিক। তো এইটার নামও কি হবে? গ্যাস্ট্রিক লাইপেজ। লিপিড মানে লাইপেজ না? তাহলে দেখো, তোমার স্নেহ পরিপাককারী এই যে গ্যাস্ট্রিক লাইপেজ, এটার মাধ্যমে কি হয়? খুব অল্প পরিমাণে তোমার লিপিড পরিপাক হয়। সো এইটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ? এটা তোমার রিটেনে দিবে, তোমাকে গ নাম্বারে দিল যে, মনে করো একটা উদ্দীপক দিয়ে দিল, সেটা পাকস্থলীর একটা ঘটনা বললো বা পাকস্থলীর ছবি আঁকায় দিল, দিয়ে বললো যে উপরিক্ত হচ্ছে ক চিহ্নিত অঙ্গের তুমি খাদ্য পরিপাক বর্ণনা করো। তোমাকে যখন এটা দেখবা, তোমার মাথায় অবশ্যই যেন আসে যে নাই নাই পাজিরে, পাকস্থলী মানে নাই নাই পাজিরে। তাহলে তুমি অবশ্যই এই রিটেন বলো, এমসিকিউ বলো, তুমি এটা অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাই একটু নিচে, ক্ষুদ্রান্তে পরিপাক।
এই দেখো ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্তে আমরা দুইটা পরিপাক পাইছি, কি কি? একটা হচ্ছে তোমার অগ্নাশয়, একটা হচ্ছে আন্তরিক। দেখো আমরা শুরু করি এখানে শর্করা পরিপাক। ঠিক আছে, শর্করা তোমার কোথায় হচ্ছে? অগ্নাশয় থেকে নিঃসৃত। অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে কে? মা। মা মানে হচ্ছে কি? এম তে হচ্ছে মল্টেজ, এ তে হচ্ছে অ্যামাইলেজ। পাইছো বইয়ে? দেখো এম তে হচ্ছে মল্টেজ, এ তে হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ তোমার কি করতেছে? স্টার্চ ও গ্লাইকোজেনকে মল্টেজে পরিণত করে, মল্টেজ আলটিমেটলি গ্লুকোজে পরিণত করে। সো তোমার যদি পরীক্ষার খাতায় ভুলেও যাও যে তুমি কি লিখতেছো, তুমি শুধু একটা কথা মনে রাখবা যে এখানে মা আর লাস্টে তোমার আলটিমেটলি গ্লুকোজ আসবে, কিছু আসুক না আসুক গ্লুকোজ আসবে। ঠিক আছে, এটা তোমার বেসিক। আচ্ছা, তাহলে আমরা কোথায় পেলাম এটা? অগ্নাশয়। এই কথাটা মাথায় রাখবা। তোমাকে যদি অগ্নাশয় উল্লেখ করে দেয়, তোমার কিন্তু অন্য কিছু লিখলে হবে না, এইটা লিখলে হবে না, তোমার অগ্নাশয়টাই লিখতে হবে। এরপরে দেখো তুমি আন্তরিকে চলে যাও। এই দেখো আন্তরিক পাইছো বই? আন্তরিক, আন্তরিকে তোমার কতগুলা পাইছিলা? অনেকগুলা। MASL মানে কি? দেখো মতে মল্টেজ, ঠিক আছে, এ তে হচ্ছে অ্যামাইলেজ, তারপরে হচ্ছে এস তে হচ্ছে সুক্রেজ, তারপরে এল তে হচ্ছে ল্যাকটেজ। দেখো খুবই সহজ। স্টার্চ, ডেক্সট্রিন, অ্যামাইলেজের মাধ্যমে মল্টেজে পরিণত হয়। আইসোমল্টেজ, আইসোমল্টেজের মাধ্যমে মল্টেজে পরিণত হয়। মল্টোজ, মল্টেজের মাধ্যমে মল্টেজে পরিণত হয় আর গ্লুকোজে পরিণত হয়। সুক্রোজ, সুক্রোজের মাধ্যমে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়। দেখো এগুলো সবই হচ্ছে মানে ক্ষুদ্র অংশ, তোমার যেটা নাম পাচ্ছ এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, এগুলো সবই হচ্ছে ছোট ছোট, যেগুলো আমি বললাম একটু আগে, ছোট ছোট হচ্ছে কণায় পরিণত হচ্ছে সেটা। সো এটা বুঝতে পারছো আশা করি, যে ল্যাকটোজ, ল্যাকটেজ এর মাধ্যমে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত হয়। ক্লিয়ার? এইটুকু আশা করি কোনো অসুবিধা থাকার কথা না। সো তোমার দেখো এতটুক পার্ট হয়ে গেল। এতটুক পার্ট থেকে MCQ সিকিউ আসলে পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবা, যদি সবটা মনে থাকে। এরপরে দেখো আমিষ পরিপাক। আমিষ পরিপাকে তোমার কি আছে? এই দেখো আমিষ পরিপাকটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, TP আর এখানে হচ্ছে A। ঠিক আছে, এটা যেন উল্টাপাল্টা না হয়। এটা তোমার MCQ দেখবা, তুমি যখনই MCQ এই অধ্যায়ে MCQ পরীক্ষা দিতে যাবা, তুমি এই দুটা থেকে মানে এইটা থেকে অবশ্যই MCQ পাবাই। এটা খুব মানে রিপিটেড একটা কোশ্চেন, যে তোমার এই হচ্ছে অ্যামাইলোপেপটাইডেস কোনটাকে পরিপাক করতেছে, কোথায় পরিপাক করতেছে, এই ট্রিপসিন কোথায় করতেছে, মানে খুব রিপিটেড একটা কোশ্চেন এটা। সো এটাই ভুল করবা না। আর হচ্ছে এই যে টায়ালিন, মল্টেজ, এটা হচ্ছে তোমার রিপিটেড একটা কোশ্চেন এখান থেকে MCQ এর জন্য। আর রিটেন তো তোমার সবগুলো তোমার যে কোনো একটাই দিতে পারে। তোমাকে বললো যে অগ্নাশয়ে আমিষ পরিপাকটা বলো, ঠিক আছে? তো তোমাকে মাথায় আনতে হবে যে অগ্নাশয়ে আমিষ পরিপাক মানে TRP। তুমি একটা ছক মনে রাখলে কিন্তু অনেকগুলো পেজ পড়া হয়ে যাচ্ছে। ওকে, এটা একটু ব্যাখ্যা করি। দেখো প্রোটিয়েজ ট্রিপসিনের মাধ্যমে পলিপেপটাইড, দেখেন সবগুলো মেনে তো পলিপেপটাইডে পরিণত হয়, পলিপেপটাইড বা ডাইপেপটাইড বা অ্যামিনো অ্যাসিড এগুলাই। ওকে, সো দেখো এই যে কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ, এগুলো সব কি হচ্ছে দেখো তোমার আলটিমেটলি যে ছোট ছোট অ্যামিনো অ্যাসিড। তোমার প্রোটিন ভাঙলে কি হয়? অ্যামিনো অ্যাসিড হয় না? তো এই দেখো প্রোটিন ভেঙে তোমার এই যে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইড, অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড। ক্লিয়ার? খুব সহজ পড়া এগুলা। এরপর দেখো আন্ত্রিকে আমিষ পরিপাক। তুমি কি পাইছিলে আন্ত্রিকে? মনে করো একদম লাস্টে আছে আন্ত্রিকে আমিষ পরিপাক, এ দিয়ে কি নাম? অ্যামাইনোপেপটাইডেজ। তাহলে দেখো পলিপেপটাইড অ্যামাইনোপেপটাইডের সাহায্যে অ্যামিনো অ্যাসিডে পরিণত হলো। সো এই পুরা ছকটার ব্যাখ্যা বুঝলা? এই পুরা ছক তোমার ওই বইয়ের ছক থেকে MCQ আসে, রিটেন আসে। সো এই ছকটা খুব মানে সুন্দর করে, দরকার হলে তোমার মানে বইয়ের মানে খাতায় লিখে এটা তোমার টেবিলের সামনে মেরে রাখবা, বা বইয়ে লিখে রাখবা এটা কোনো জায়গায়, এটা যেন না হারায়। এটা তোমার অবশ্যই পরীক্ষার আগে লাগবে এটা পড়তে। আচ্ছা, তো আমরা এখানে আরো কিছু জিনিস আছে স্নেহ পরিপাকের একটু দেখে নিই। দেখো স্নেহ পরিপাক তোমার সবগুলো একই রকম, লাইপেজ, ফসফোলাইপেজ। এখান থেকে একটা কোশ্চেন দেখো, তোমাকে যদি বলে যে স্নেহ পরিপাক কোথায় হয় না, তুমি বলো তো কোথায় হয় না? তুমি দেখতেছো এখানে দুই জায়গায় কাটা আছে, কিন্তু আমি কি বলছিলাম পাকস্থলীতে একটু সামান্য পরিমাণে হয় গ্যাস্ট্রিক লাইপেজের সাহায্যে। কিন্তু তোমার এটার অ্যান্সার কি হবে? তোমার মুখ বিবরে কখনোই তোমার লাইপেজ মানে সরি লিপিড পরিপাক হবে না। অন্য সব জায়গায় তোমার একটু একটু করে মানে পাকস্থলীতে একটু হয়, এখানে পুরো হয়, এখানে পুরো হয়, কিন্তু তোমার মুখে একটু হবে না। ঠিক আছে? আচ্ছা, স্নেহ তাহলে তুমি এখান থেকে খুব সহজ দেখো, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্ট্রল এস্টারেজ, এগুলাই যে এটার মাধ্যমে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হলো। পারবা? এরপরে দেখো আন্ত্রিক রসে কি কি ছিল? লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারেজ, ঠিক আছে, এটা ঠিক আছে, মনোগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হলো।
সো এইটুক টপিক আশা করি হয়ে গেল, অনেকখানি টপিক হলো। এরপরে দেখো আমরা একটু এবার আগে চলে যাই। এই যে মুখের এই পার্টটা দেখো, আমাদের এই জিহ্বাটা, ঠিক আছে, জিহ্বাটা তুমি কিভাবে মনে রাখবা যে কোন অংশে কোন সাতকড়ি আছে। মনে করো তুমি ঝাল খাচ্ছ, ঝালের জন্য কোনো সাতকড়ি আছে না, এটা তোমার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ঝালের জন্য কোনো সাতকড়ি নেই। কিন্তু মনে করো তুমি একটা মিষ্টি খেলা, ঠিক আছে, বা কোনো একটা টক জিনিস খেলা, সেটার জন্য তোমার সাতকড়িটা কোথায় আছে, এটা খুব আসে এই এমসিকিউ গুলা। দেখো তুমি এটাকে এভাবে মনে রাখবে, এটা খুব মানে কমন একটা ছন্দ, সেটা হচ্ছে কি মিল অতি, ঠিক আছে, মিল অতি। মিতে হচ্ছে মিষ্টতা, মিষ্টতা। লতে হচ্ছে লবণাক্ত, অতে হচ্ছে অম্ল, আর ততে হচ্ছে তিক্ত, ঠিক আছে। আর এই সিকোয়েন্সটা কোন দিক থেকে, উপর দিক থেকে না নিচ দিক থেকে, এটা আমরা একটু দেখি। দেখো, ও আরেকটা কথা হচ্ছে কি, তোমার ঝালের জন্য কোনো সাতকড়ি নেই, এটা তোমার এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা দেখো, জিহ্বার অগ্রপ্রান্তে হচ্ছে মিষ্টি, তাহলে তোমার শুরু হচ্ছে অগ্র, অগ্রপ্রান্তে তোমার কোনটা মিষ্টি। আচ্ছা ছবিতে দেখো, এইটা তোমার জিহ্বা, তাই না, তোমার জিহ্বা যদি বের করো তোমার এরকম জিহ্বা হবে। এই দেখো, এই যে তোমার অগ্রপ্রান্ত, মানে অগ্র মানে সামনের পার্টটা, জিহ্বাদের সামনের পার্ট, সেটা হচ্ছে অগ্র। এখানে তোমার কোন ধরনের আছে, মিষ্টি, মিষ্টতা। ওকে, এরপরে দেখো তোমার অগ্রভাগের দুই পাশে মানে কি, এইটা তোমার দেখো অগ্রভাগ, তাই না, এটা অগ্রভাগের দুই পাশে, ঠিক আছে। সো এটা তোমার অগ্রভাগ, দেখো এইটা তোমার অগ্রভাগ, এটা হচ্ছে তোমার অগ্রভাগের দুই পাশে। সো এটা তোমার কি, লবণাক্তটা অগ্রভাগের দুই পাশে। ওকে, এরপরে দেখো পশ্চাৎ ভাগের দুই পাশে, এই যে পশ্চাৎ ভাগের দুই পাশে, সেটা কি, অম্ল। এটা আমি লিখি এভাবে, পশ্চাৎ ভাগের, ঠিক আছে, এটা হচ্ছে দুই পাশে। আর তাহলে তিক্তটা কোথায় হবে, অবশ্যই পশ্চাতে। আর ঝালের জন্য আলাদা করে সাতকড়ি নেই। ওকে, সো এটা খুব কমন একটা ছন্দ, সবাই জানে, ঠিক আছে, এটা যেন ভুল না হয় এমসিকিউটা। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা তোমার এই হাতকড়িগুলো কি সবসময় থাকবে, মানে তোমার একবার মানে তৈরি হয়েছে সেটা কি সারা জীবন থাকবে না, এটা তোমার 5 থেকে 10 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, দিয়ে আবার হচ্ছে মানে এটা একবার নষ্ট হয়ে গেলে 5 থেকে 10 দিনের মধ্যে আবার সেটা রিনিউ হয়ে যায়। মানে এই দেখো 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের ঘষায় সাতকড়ি নষ্ট বা ছিন্ন হয়ে গেলে আবার প্রতিস্থাপিত হয়। ওকে, এরপরে দেখো আমাদের লালা গ্রন্থি নিয়ে আমরা পড়বো। লালা গ্রন্থি, ঠিক আছে, কয় জোড়া লালা গ্রন্থি আছে, ঠিক আছে, এটাই একটা তোমার এমসিকিউ। দেখো তোমার 3 জোড়া লালাগ্রন্থি আছে, নট তিনটা, 3 জোড়া লালাগ্রন্থি আছে। কি কি, একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবম্যান্ডিবল, একটা সাবলিঙ্গুয়াল। এখন এটা একটু তুমি একটু মানে টার্মগুলো একটু শেখো, হোয়াট ইজ দিস। দেখো সাব মানে নিচে, তুমি তোমার বইয়ের যেখানে সাব কথাটা পাবা সেটা মানে তোমার নিচে। এবার দেখো সাব ম্যান্ডিবুলার, হোয়াট ইজ ম্যান্ডিবল, এই যে এই যে তোমার বোনসটা, এই যে হাড্ডিটা তোমার এইখান থেকে যেটা হাড্ডিটা পুরোটা মানে চোয়াল যেটাকে আমরা বলি, নিচের চোয়াল বা এই যে এইটাকে আমরা ম্যান্ডিবল বলতেছি। সাব ম্যান্ডিবল মানে কি, ম্যান্ডিবলের নিচে, ক্লিয়ার। এরপরে দেখো লিঙ্গুয়াল, মেডিকেল টার্মে লিঙ্গুয়াল বলা হয় জিহ্বাকে। আমরা যে জিহ্বা একটু আগে পড়লাম, সে জিহ্বার মেডিকেল টার্মটা কি, লিঙ্গুয়াল। তাহলে তোমাকে যখনই বলবে সাব লিঙ্গুয়াল মানে কি, জিহ্বার নিচে, এইটা মনে রাখবা। আর প্যারোটিড, ঠিক আছে, এটা তোমার কানের নিচে মেনত। দেখো কোথায় কোথায় কোনটা থাকে, দুই কানের নিচে প্যারোটিড, নিচের চোয়ালের ভিতরের দিকে সাবম্যান্ডিবুলার, জিহ্বার তলায় সাবলিঙ্গুয়াল, ঠিক আছে। আচ্ছা এটা অনেক সময় ভুলে যাও যে প্যারোটিড কোথায় থাকে, তো মনে রাখবা যে আমরা চট থাপ্পড় কোথায় দিই বলি না, একদম কানের নিচে দিব। সো ওই কানের নিচে মনে রাখবা কি, প্যারোটিড থাকে। ওকে, আচ্ছা এখান থেকে দেখো কয়টা এমসিকিউ আছে, যে লালা থেকে যে নিশ্চিত হয় সেটা মানে আমাদের মানে ইয়েটা কি, পিএইচটা কেমন, পিএইচটা হচ্ছে আমাদের অম্লীয়, নট ক্ষারীয়, ঠিক আছে। এখন দেখো এটা তোমার মনে রাখার একটা সহজ উপায় আছে,
কিরকম সহজ উপায়, আমি একটু এটা একটা ট্রিক্স দিয়ে মনে রাখি। সেটা কি, সেই ট্রিক্সটা মানে মনে করো এটা তোমার শুরু হচ্ছে উপর থেকে, দিয়ে এটা তোমার ধরে নিলাম পাকস্থলী, ঠিক আছে। পাকস্থলী পরে যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র শুরু হচ্ছে, পাকস্থলী পর্যন্ত যতটুকু পার্ট আছে সেটা তোমার অ্যাসিডিক, ঠিক আছে, কারণ পাকস্থলীতে অ্যাসিড আছে। এটার উপরের পার্ট যা আছে সেটা অম্লীয়। লালা কোথায় থাকে, তোমার এখানে থাকে না, তো এটা কি তোমার উপরের পার্টই, তো তাহলে অম্ল হচ্ছে। আর নিচে যতটুকু পার্ট আছে সেটা তোমার কি বেসিক বা হচ্ছে তোমার ক্ষারীয়, ঠিক আছে। সো তোমার একটু এটা বিভিন্ন জায়গায় মানে খুব কনফিউজ হয়। এটা তোমাকে যে হুট করে জিজ্ঞেস করলো যে পিত্তথলির ইয়া কি, বা হচ্ছে এই লালার হচ্ছে এটা পিএইচ কত, বা লালাটা কেমন অম্লীয় না ক্ষারীয়, অনেক সময় আমরা ভুলে যাই, ঠিক আছে। তো আমরা অম্ল ক্ষার যদি এভাবে চিন্তা করে মনে রাখতে পারি তাহলে অনেক সময় এমসিকিউ আমরা দাগাতে পারি। ওকে, আচ্ছা, এখান থেকে কিছু এমসিকিউ আছে দেখো, যে একজন সুস্থ মানুষ প্রতিদিন হচ্ছে 1200 থেকে 1500 ml লালাক্ষরণ করে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই দাঁত নিয়ে পড়া লাগবে একটু, ঠিক আছে। দাঁতটা খুব গুরুত্বপূর্ণ, দেখবা যে বিভিন্ন ডেন্টাল পরীক্ষায় দাঁত থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। এছাড়া মেডিকেল পরীক্ষাও আসে, এছাড়া এইচএসসি তো আসেই। ওকে, ভার্সিটি এক্সাম সব জায়গায় আসে। তো দেখো আমরা এই দাঁতটার নামগুলো ফার্স্টে মনে রাখবো, যে প্রথমটার নাম হচ্ছে ইনসিসর, তারপরটার নাম হচ্ছে ক্যানাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে। আইসিপিএম দিয়ে অবশ্যই মনে রাখবা, এবং এই নামগুলো বারবার পড়বা, ঠিক আছে। নামগুলো যদি তোমার মুখে চলে আসে না, ভালো যে সহজ লাগবে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। এখন এটার বাংলা নাম কি, বাংলা নামগুলো দেখো, তোমার বাংলা নাম কোথায় দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এটা মনে হয় অগ্রপেশন কি কি জানি নাম আছে, দেখতেছি একটু পরে। তো তোমার মেইনত দুই ধরনের দাঁত আছে, তাই না। তুমি যখন দেখো, মনে করো তুমি যখন ছোট ছিলা, হ্যাঁ, তোমার দেখতে যে দাঁত পড়ে যেত, তাই না, দাঁত পড়ে যায় আবার গজাতো, এই টার্মটাকে কি বলে দেখো, ডেন্টাল ফর্মুলা কোথায় আছে জানি এটা। আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি একটু পরে কোথায় আছে। তো তোমার এই টার্মটা তুমি কিভাবে মনে রাখবা, যে তোমার কয়টা কোথায় কয়টা করে দাঁত আছে। তুমি মনে রাখবা আমরা যে অ্যাডাল্ট, অ্যাডাল্ট যারা এবং যারা হচ্ছে বাচ্চা, মনে করো যাদের মানে দুধ দাঁত আছে, ঠিক আছে, যাদের দুধ দাঁত আছে, কিভাবে মনে রাখবা দেখো, অ্যাডাল্টদের মনে রাখবা 21, 23, আর এদের মনে রাখবা 21, 0, 2, ঠিক আছে। এটা মানে কি দেখো, আমি একটু দেখাই। তুমি অ্যাডাল্টের ক্ষেত্রে চিন্তা করো, মানে মনে করো আমার বা তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি এভাবে লিখবা ICPM, আবার নিচে লিখবা ICPM, দিয়ে তুমি এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, ঠিক আছে। এখন কি করবা, তুমি যদি অ্যাডাল্ট বলছো তাহলে এখানে বসাও 2, 1, 2, 3, 2, 1, 2, 3, তাই না। এবার দেখো কত হলো, 2 আর 1 3, 3 4 5, 5 আর 3 8, তাহলে 8 ইন্টু 2 বাই 8 ইন্টু 2 মানে কত, 16/16 মানে কত, 16/16 মানে কত, 1 না, 16/16 মানে হচ্ছে 32, ঠিক আছে। মানে এটা আসলে ভাগ হচ্ছে না, এটা তোমার কি জিনিস দেখো, তোমার মনে করো একটা দাঁত, আর যদি তুমি এখানে ইয়া করো, এখানে একটু দেখাই। আচ্ছা, মনে করো এইদিকে ভাগ করো, এইটাও মনে করো এরকম করে ভাগ করো। সাপোজ দেখো তোমার এখানে বলছি ইনসিসর 2টা আছে, এই দেখো, এই যে তোমার ইনসিসর 2টা, আই আই, ক্যানাইন একটা আছে, এই যে ক্যানাইন, প্রিমোলার 2টা আছে, ঠিক আছে, প্রিমোলার, প্রিমোলার, আর এখানে মোলার মনে করো 3টা আছে, আমি 3টা ফোঁটা দিলাম, ঠিক আছে। সেম এদিকেও আছে দেখো, ইনসিসর 2টা, ক্যানাইন একটা, নিজের দাঁতের সাথে মিলাই দেখো, ঠিক আছে, যদি বুঝতে কষ্ট হয়। প্রিমোলার 2টা, আর এখানে 3টা হচ্ছে মোলার, দেখো ছবিটা বুঝতে পারছো, নিচেও ঠিক তোমার সেম, ঠিক আছে। দেখো আমাদের একটা দাঁত কিন্তু আছে এখানে, একটা চোখার মতো, ওই চোখা দাঁতটা এখানে রাখছি, সেটার নাম কি, যে ক্যানাইন, ঠিক আছে। তো 16, 16, 32 কিভাবে হলো বুঝলা। আচ্ছা, এটা তো গেল অ্যাডাল্টদের ক্ষেত্রে, মানে তোমার আমার ক্ষেত্রে। এখন দেখো একটা বাচ্চা যাদের দুধ দাঁত আছে তাদের ক্ষেত্রে কেমন।
দেখো এখানে 2 দিয়ে গুণ দিছিলাম কেন? 2 দিয়ে গুণ দিছিলাম কারণ আমরা ছবিটা আঁকলাম কিভাবে দেখো, তুমি এই দিকে পার্টটা আগে আঁকাচ্ছ, মনে করো এই যে এরকম করে মনে করো তুমি আঁকাচ্ছ, তাহলে এইটা তোমার একটা পার্ট, এইটা তোমার আরেকটা পার্ট, ওইটার জন্য। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। তো দেখো বাচ্চাদের ক্ষেত্রে আমি কি বলছিলাম, এটা হচ্ছে 21-0-2, তাহলে 21-0-2, 21-0-2, তাহলে কয়টা দুধ দাঁত গণ, 2 আর 1 3 4 5, 5 × 2 10, আবার 5 × 2 10, তাহলে 10 10 কত হয়, 10/10, 10/10 হয় 10 + 10 মানে 20। ঠিক আছে? তো দুধ দাঁতের হিসাব আর অ্যাডাল্ট দাঁতের হিসাব কত সেটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা, সো দেখো এই যে তোমার বই এখানে বলে দিয়েছে, এই যে 21 23, 8 × 8 16 16। এরপরে দেখো এইখান থেকে আর কিছু নাই দেখার মতো। ওকে, এরপর দেখো আমরা পাকস্থলীতে চলে যাই। ওকে, এবার আমরা একটু পাকস্থলীটা আঁকি এখানে, একে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে পাকস্থলীটা কি কি পার্ট আছে। ওকে, দেখো আমরা ধরে নাও এখান থেকে শুরু হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর উপরে কি আছে একটু চিন্তা করো তো। তোমার খাবার খেলা, খাবার খেয়ে তোমার পাকস্থলীতে আসলো। খাবার মানে অন্ন, অন্ন মানে অন্ননালী। সো উপরের নাম হচ্ছে অন্ননালী বা ইংলিশে বললে ইসোফেগাস। ঠিক আছে? আচ্ছা, দেখো তোমার এই পাকস্থলীতে কি কি পার্ট আছে। প্রথমে তুমি পাইলা অন্ননালী। অন্ননালীর পরে তোমাকে এইখানে দেখো একটা গম্বুজের মতো একটা পার্ট আছে না, এই যে এরকম একটা গম্বুজের মতো একটা পার্ট আছে, এইটাকে বলা হচ্ছে ফান্ডাস। এটার নাম কি? ফান্ডাস। এরপর দেখো তোমার দুইটা বাঁক আছে না, এই দেখো এইটা তোমার একটা বাঁক, এইটা তোমার আরেকটা বাঁক। দেখো দুইটার মধ্যে বড় কোনটা? এটা বড় না, ওইটা বড়। তাহলে এইটার নাম হচ্ছে তোমার বড় বাঁক, আর এটার নাম কি তোমার ছোট বাঁক। ঠিক আছে? ওটার নাম কি? বড় বাঁক, এটার নাম ছোট বাঁক। আচ্ছা, এরপর দেখো দুইটা এন্ড আছে, তাই না? একটা পাকস্থলী তোমার যখন শুরু হচ্ছে, এইখানে একটা এন্ড আছে, এইখানে একটা এন্ড আছে, তাই না? সো এই এন্ডের নাম হচ্ছে তোমার কার্ডিয়াক এন্ড, এই এন্ডের নাম হচ্ছে তোমার পাইলোরাস এন্ড। এটা ছবিতে দেখাই এখানে, দেখো এই যে কার্ডিয়াক এন্ড, এখানে হচ্ছে পাইলোরাস এন্ড। ঠিক আছে? আচ্ছা, সো এটা বুঝতে পারছো আশা করি। এই যে তোমার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে যে কার্ডিয়া কাকে বলে, এমসিকিউ বা ক নাম্বার বলো, কার্ডিয়া কাকে বলে। দেখো কার্ডিয়াটা কি অংশ আসলে তোমার, এটা যেখানে এসে অন্ননালী ওপেন হচ্ছে সেটা না, দেখো যে যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় সেটাকে কার্ডিয়া বলা হয়। তুমি যদি এটা বুঝে বুঝে পড়ো না, তোমার কিন্তু মুখস্থ করা লাগবে না। আসলে বুঝা বলতে আমি কি বলতেছি সেটার সাথে তুমি কোরিলেট করতে পারতেছো কিনা। ঠিক আছে? এইটুকু বুঝতে পারলেই তুমি দেখবা যে তোমার এটার অত মানে মুখস্থ মানে ঝাড়া মুখস্থ করার দরকার নেই। তুমি মনে করতে পারবা যে আচ্ছা এই মানে ওপেনিং পার্টটার নাম এটা হচ্ছে কার্ডিয়া, তাহলে কোথা থেকে ওপেন হচ্ছে? খাবার খাচ্ছি মানে খাবার মানে কি অন্ন, অন্ন নালী থেকে ওপেন হচ্ছে, অন্ন নালীটা যেখানে এসে ওপেন হয় সেটাই। ঠিক আছে? ওকে, রাসায়নিক পরিপাক তোমাকে বলে ফেলছি এখান থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এইটা তোমার খ নম্বরে খুব আসে যে পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন? আচ্ছা, তোমাকে আমি একটু আগে বললাম যে পাকস্থলী পর্যন্ত পুরোটাই অ্যাসিড, ধরে নাও। ঠিক আছে? পাকস্থলী পর্যন্ত পুরোটাই অ্যাসিড। এখন তোমার এটা দ্বারা কেন তোমার হয় না? ঠিক আছে, এটা তোমার ধরে নাও একটা পাকস্থলী। সেই পাকস্থলীতে তোমার মেইনত 4টে স্তর থাকে। আমরা এটা একটু পরে ওই যে প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে নামগুলো আছে, মিউকোসা, সাবমিউকোসা, এই নামগুলো পাবো ওখানে। ওখানে একটু দেখো, আমি দেখাচ্ছি একটু পরে। তো এখানে 4টে স্তর আছে। তো মেইনত তোমার এখান থেকে তো HCl রিলিজ হয়, এইখান থেকে তোমার HCl রিলিজ হয়, তাই না? এই HClটা তো তোমার এইখানেও ছিদ্র করে দেওয়ার কথা, এটা তো একটা অ্যাসিড, তাই না? তোমার পেট ফুটা হয়, তোমার অ্যাসিড বের হয়ে আসার কথা, কিন্তু হচ্ছে না কেন? এটা মেইন কারণটা হচ্ছে দেখো, তোমার প্রথম কথা হচ্ছে এই প্রাচীরটা খুব মোটা, মানে তোমার এখানে যে মিউকাস প্রাচীর থাকে, এই মিউকাস প্রাচীরটা হচ্ছে কি তোমার মোটা একটা প্রাচীর। ঠিক আছে? এই মিউকাস প্রাচীরটা একটা মোটা একটা প্রাচীর, এটা একটা কথা। এরপরে দেখো এই দেখো পাকস্থলীর অন্তর্গত থেকে নিঃসৃত পুরু মিউকাস স্তর, পুরু এই ওয়ার্ডটায় ফোকাস দাও। পুরু মিউকাস স্তরের কারণে কি হচ্ছে তোমার এই ইয়াটা মানে অ্যাসিডটা ওই স্তরটাকে ভাঙতে পারতেছে না। আচ্ছা,
এরপরে দেখো সেকেন্ড কথাটা হচ্ছে পাকস্থলীর অন্তঃগাত্র থেকে খরিত বাইকার্বনেট একটি বেস। দেখো তোমার এইখান থেকে নিচে তো তোমার বলছিল এখান থেকে মানে ইয়া আছে, ক্ষার শুরু হচ্ছে। ক্ষার মানে কি? বাইকার্বনেট HCO3। এইটা যখন এখানে আসতেছে, সেটা তোমরা পড়ছো কেমিস্ট্রিতে, অ্যাসিড ক্ষার মানে কি? প্রশমন বিক্রিয়া। সো অ্যাসিড আর ক্ষার এসে কি করলো? প্রশমন করে দিচ্ছে। ওকে, তারপরে দেখো যে এই যে এপিথেলিয়াম গুলা, এপিথেলিয়াম মানে তোমার এখানে যে কোষগুলো আছে, দেখো এই যে এখানে তোমার যে কোষগুলো আছে, এই কোষগুলা না এরকম খুব হচ্ছে মানে একসাথে টাইট হয়ে থাকে সবসময়। টাইট হয়ে থাকে মানে এরা এরকম টাইট হয়ে থাকে যেন এখান থেকে কোনো অ্যাসিড ট্যাসিড পাস করতে পারে না। ওকে, এখন তুমি একটা মানে অসুখের নাম খুব শুনছো, সেটা হচ্ছে কি পেপটিক আলসার ডিজিজ। অনেকেরই হয়, বলে না আলসার হয়েছে পেটে, না এটা তো শুনছো অবশ্যই যে যে অমুকের আলসার হয়েছে। আলসার হওয়া মানে কি? আলসার হওয়া মানে কিছুই না, তোমার হচ্ছে সিম্পলি তোমার যে স্টোমাক আছে, এই স্টোমাক থেকে কি হয়েছে, এইখানকার কিছু একটা সমস্যা হয়েছে। হয় এই মিউকোসিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, অথবা এই যে তোমার এপিথেলিয়াম গুলা এগুলো তোমার ঘন আকারে ছিল না, একসাথে লাগানো লাগানো ছিল, একসাথে লাগানো লাগানো ছিল, যখনই সেটা একটু ফাঁকা হয়ে গেল মানে কি তোমার কিন্তু অ্যাসিড যেতে পারবে। সো অ্যাসিডটা এসে কি করলো, তোমার এই এখানে এসে এইখানে মনে করো ছিদ্র করে ফেললো কোনো কারণে, বা একটু ক্ষতিগ্রস্ত করলো, এটাই তোমার আলসার। বুঝতে পারছো? সো এই আলসারটা করে কে? এর গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ আছে। দেখো হেলিকোব্যাক্টার পাইলোরি, হ্যাঁ এইচ পাইলোরি বলা হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি। তো হেলিকোব্যাক্টার পাইলোরি অথবা NSAID, ঠিক আছে, নন স্টেরয়েড, এটা হচ্ছে NSAID ওষুধের প্রভাবে এটা হচ্ছে হয়, ঠিক আছে। আচ্ছা, সো এইটুকু আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এইখান থেকে জানো এইটা তোমার খ নাম্বারেও দেয়, বা অনেক সময় গতে দেয় না, অনেক সময় দিয়ে দিতে পারে, কিন্তু এটা ক্ষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর জন্য এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তো এতক্ষণ আমরা হচ্ছে পাকস্থলী পরিপাক নিয়ে আমরা শিখলাম, পাকস্থলীর পার্ট গুলো শিখলাম। এখন দেখো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত শুরুতে পড়ছিলাম কি কি আছে? ক্ষুদ্রান্তের পার্ট ডিজে ইলিয়াম, ডিতে ডিওডিনাম, জেতে জেজুনাম, আর আইতে ইলিয়াম। ওকে, তো এখান থেকে তোমার তিন ধরনের রস, তোমার এই ক্ষুদ্রান্ত পরিপাকের জন্য তিন ধরনের রস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পিত্তরস, একটা হচ্ছে অগ্নাশয় রস, একটা হচ্ছে আন্তরিক রস। ঠিক আছে, এখন পিত্তরস কি জিনিস আমি একটু পরে শিখাচ্ছি। তার আগে তুমি এখান থেকে একটু দেখো যে পিত্তরস হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। আচ্ছা, পিত্তরস কেন ক্ষার জাতীয় পদার্থ? এটা তোমার হচ্ছে কি আছে পাকস্থলীর মানে এটা আসলে কোথায় থাকে? এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার একটা কি লিভার বা যকৃৎ। এইখানে তোমার কি থাকে? এইখানে থাকে হচ্ছে তোমার এই পিত্তথলিটা, ঠিক আছে, পিত্তথলিটা এখানে হচ্ছে থাকে। সো এটা আমরা একটু পরে দেখতেছি। তো এইটা হচ্ছে তোমার কি করে, এই যে এটা হচ্ছে তোমার ক্ষার জাতীয় তরল ইয়া করে, এবং এটা কোনো এনজাইম প্রভাব নেই। শর্করা পরিপাকের এই পার্টটুক তোমরা পড়ছো, দেখালাম আমি শুরুতেই। স্নেহ পরিপাক হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো পরিপাক গ্রন্থির ভূমিকা। পরিপাক গ্রন্থির ভূমিকা তোমাদের শুরুতে একটা ছবি আমি আঁকাই দিয়েছিলাম। সেই ছবিটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা বলতে পারবা যে তোমাদের 5 ধরনের গ্রন্থি আছে। কি কি বলতো? তুমি ছবিটা আমি আরেকবার আঁকাই। দেখো তোমার ফার্স্টে আছে কি যকৃৎ, তারপরে এখানে তোমার কি আছে, এখানে আছে তোমার হচ্ছে পাকস্থলী, ঠিক আছে, পাকস্থলীর পরে এখানে তোমার কি আছে, এখানে আছে তোমার অগ্নাশয়। তুমি 3টা গ্রন্থি পেয়ে গেলা, ঠিক আছে। তোমার উপরে কি আছে? লালা, লালার হলো। এবার এখানে তোমার নিচে কি আছে? এখানে তোমার অন্ত্র আছে না, আন্তরিক গ্রন্থি, ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র। তাহলে 1 2 3 4 5, এই 5টার নাম যেন মুখস্থ থাকে। মুখস্থ না করতে পারলেও ছবি যেন মনে থাকে, ছবি মনে থাকলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন তোমার এখানে আলাদা আলাদা করে প্রতিটা গ্রন্থি সম্পর্কে বলছে, কোন কোন গ্রন্থিতে কি করতেছে। দেখো তুমি এখান থেকে, এটা আমি আগে শিখে দিলাম, প্যারোটিড কোথায় থাকে বললাম তো, কানের নিচে মারবা, তাই না? তাহলে কানের নিচে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে কতটি লালা গ্রন্থি থাকে? 6টি বা 3 জোড়া, ভুল করবা না। এরপরে দেখো সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সাবম্যান্ডিবুলার গ্রন্থিটা কি হচ্ছে? এটা তোমার কোথায় থাকে? ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে। আচ্ছা, এবার দেখো এখান থেকে একটা ওয়ার্ড তুমি শেখো, সেটা হচ্ছে ফ্রেনুলা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। কেন? কারণ এখান থেকে কোশ্চেন আসছে, এই জন্য। জিহ্বার নিচে ফ্রেনুলাম নামক বিশেষ ত্বকের পাশে উন্মুক্ত হয়, এই কথাটা মানে কি?
তোমার যে সাবমেনিকুলার গ্রন্থিটা আছে না, এই সাবমেনিকুলার গ্রন্থিটা হচ্ছে ফ্রেনুলাম দিয়ে উন্মুক্ত হয়, মানে ফ্রেনুলাম দিয়ে বের হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, এই ফ্রেনুলাম ওয়ার্ডটা মনে রাখবা। সাবলিঙ্গুয়াল গ্রন্থিটাও তোমার কি হচ্ছে, এই যে ফ্রেনুলামে উন্মুক্ত হয়, ফ্রেনুলামে এসে বের হচ্ছে। ওকে, এরপর দেখো লালা কি বলছিলাম, উপরে আছে মানে অম্লীয়। দেখো 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে এবং এটা সামান্য অম্লীয়। এটা পিএইচটা মনে রাখবা 6.2 থেকে 7.4, এটা তোমার। আচ্ছা, এখন আমরা দেখো লালার কাছ থেকে কিছু এমসিকিউ আছে, এগুলো একটু একবার দেখে নিই। এগুলো তোমার মেয়ে তো রিটেনে লাগবে না, এমসিকিউ এর জন্য কয়েকটা ট্রিক্স আছে, একটু দেখে নাও। সেটা হচ্ছে তোমার দেখো বাফার, দেখো বতে বাফার, বতে বাইকার্বনেট, শেষ। এরপরে দেখো তোমার এটা এমসিকিউ আছে, স্যালাইভারি অ্যামিলেজকে সক্রিয় করে কে, ক্লোরাইড। আরেকটা আছে সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করে কে, এটা হচ্ছে লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, যদি ছন্দ লাগে মনে রাখবা বালা, বতে হচ্ছে ব্যাকটেরিয়া আর লাতে হচ্ছে লাইসোজাইম। ছন্দ না ইউজ করে ভালো, বারবার পড়বা হয়ে যাবে, কারণ অনেক ছন্দ হয়ে গেলে মুখস্থ করা খুব কঠিন, মনে রাখা কঠিন। ওকে, এইবার দেখো যকৃৎ। যকৃৎটা তোমাদের বলবো রিটেনের জন্য, এমসিকিউ এর জন্য, সবকিছুর জন্য এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি কিছু থাকে সেটা হচ্ছে লিভার। ওকে, সো লিভারটা তোমাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো লিভারে চলে যাই আমরা। এখান থেকে তোমার যকৃৎ হচ্ছে মানবদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি। তোমাকে যদি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি, সেটা হবে অ্যান্সার হবে ত্বক। কিন্তু তোমাকে বলছে গ্রন্থি কোনটা, তখন সেটা হবে হচ্ছে লিভার। এখন লিভার হচ্ছে তোমার কেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বড় গ্রন্থি কেন? কারণ দেখো এটার ওজন 1.5 কেজির মতো, 1.5 থেকে 2 কেজির মতো, অনেক ভারী কিন্তু, 1.5 থেকে 2 কেজি। এটার 4টা খণ্ড আছে, কি কি? ডান, বাম, কোয়াড্রেট, কডেট। ডান, বাম, কোয়াড্রেট, কডেট। ওকে, এবং এটার মধ্যে সবচেয়ে বড় খণ্ডটি হচ্ছে তোমার ডান। সবচেয়ে বড় কোনটা? ডান। এইটুকু আশা করি ক্লিয়ার। এরপরে দেখো এই যকৃতের নিচে তোমার একটা পিত্তথলি থাকে, ঠিক আছে? একটা পিত্তথলি থাকে এবং এই পিত্তথলিটা হচ্ছে তোমার ওটার সাথে যুক্ত থাকে। এই দেখো এখানে যে অ্যাম্পুলা ভাটার একটা কথা বলছে, এটা আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়, এটা আমি তোমাদের একটু বুঝাই আসলে এটা আসলে কি জিনিস। ওকে, আচ্ছা দেখো আমাদের অ্যাম্পুলা ভাটার এই পার্টটা বুঝতে খুব কষ্ট হয়। যেমন এখানে তোমার বিভিন্ন কথা লেখা আছে যে দেখো অভিন্ন পিত্তনালী অ্যাম্পুলা ভাটারের নামে নালীর মাধ্যমে ডিউরেন উন্মুক্ত হয়, আরো কিছু কিছু কথা লেখা আছে, অভিন্ন যকৃৎ নালী। এই কথাগুলো আমরা বুঝি না অনেক সময়। এই ছবিটা যদি তুমি দেখো, এই ছবিটাতে তোমাকে পুরো জিনিসটা এক্সপ্লেন করতেছি। তোমার যকৃৎ থেকে দেখো, এইটার নাম হচ্ছে মনে করো ডান যকৃৎ নালী, ঠিক আছে? এটার নাম কি? ডান যকৃৎ নালী। এইটার নাম কি? বাম যকৃৎ নালী। ওকে, বাম যকৃৎ নালী এবং ডান যকৃৎ নালী, এটুকু কথা ক্লিয়ার? এরপর দেখো তোমার এই দুইটা যকৃৎ নালী মিলে তৈরি করলো কি? অভিন্ন যকৃৎ নালী। এবার পাইছো তোমার বইয়ের ওয়ার্ডটা, অভিন্ন যকৃৎ নালী। ওকে, এরপর দেখো এইটাই তোমার হচ্ছে পিত্তথলি, যকৃতের নিচে আছে পিত্তথলি। এখন পিত্ত, এটার ইংলিশ নাম হচ্ছে সিস্ট, সিস্টিক ডাক্ট, মানে সরি সিস্ট। তো এই সিস্ট থেকে তোমার এই যে নালীটা বের হচ্ছে, মানে পিত্তথলি থেকে নালীটা বের হচ্ছে, এইটার নাম হচ্ছে কি? সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট, বাংলায় লিখলে সিস্টিক ডাক্ট, ইংলিশে লিখলে এরকম, বাংলায় ইয়ে করে লিখবা। দেখো এবার দেখো এই সিস্টিক ডাক্ট এবং অভিন্ন যকৃৎ নালী মিলে অভিন্ন পিত্তনালী গঠন করে, অভিন্ন পিত্তনালী গঠন করে। ঠিক আছে, এইটুকুকে আমরা একটু এখানে পড়ে দেখি মিলে কিনা, আমি যেটা বললাম সেটা সঠিক কিনা। দেখো এই যেখান থেকে পিত্তনালিকাগুলো পিত্তনলীতে গিয়ে শেষ হয়েছে, এই যেখান থেকে দেখো যকৃৎ থেকে আসা ডান ও বাম যকৃৎ নালী মিলে অভিন্ন যকৃৎ নালী গঠন করে।
দেখো ডান বাম মিলে অভিন্ন যকৃত নালী গঠন করছে, এটুকু কথা মিলছে। এটি পিত্তথলির সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে। দেখো এই যে এটার নাম বাংলায় কি বললাম, পিত্তনালী। এই পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করলো, এইটা কথা মিলছে। এরপরে দেখো এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে তোমার ডিওডেনাম। ঠিক আছে, এই দেখো এইটা তোমার ডিওডেনামে এসে উন্মুক্ত হয়। এখন দেখো আমি তো সবই বললাম, কিন্তু এখানে একটা লাইন এক্সট্রা টানছি, তাই না? এটা কেন টানছি, তোমার বইয়ে আরেকটা জায়গায় দেখি পাই নাকি খুঁজে, এই কথাটাই লেখা আছে, কিন্তু ওইটার কথা তখন ওখানে দেওয়া আছে। এই দেখো অগ্নাশয় নালী, ঠিক আছে, বা উৎসাং নালী, তোমার আলটিমেটলি এখানে তোমার তিনটা জিনিস এসে মিলিত হয়। এই দেখো এটার নাম হচ্ছে তোমার অগ্নাশয় নালী। ঠিক আছে, অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালী এবং এই হচ্ছে এই পুরো তিনটা জিনিস এখানে এসে মিলিত হয়, এই পার্টটার নামকে বলতেছে অ্যাম্পুলা অফ ভাটার। ঠিক আছে, অ্যাম্পুলা অফ ভাটার। ক্লিয়ার? যকৃৎ এখান থেকে হইল। এটা আসলে অনেকের বুঝতে অসুবিধা হয়, এটা আসলে তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য করা। এটা হচ্ছে খ নাম্বারে সর্বোচ্চ দিতে পারে বা এমসিকিউ দিতে পারে। ঠিক আছে, বাট এটা রিটেনের গ হতে এটা দিবে না। ওকে, এবার দেখো যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, এইটা আমরা একটু পড়ি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো তোমার আগে হেডিং গুলো পড়বো এখান থেকে। যকৃতের সঞ্চয় ভূমিকা কি কি? গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, পিত্তরস তৈরি, চর্বি অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, মিনারেল সঞ্চয়। ঠিক আছে, 6টা জিনিস সঞ্চয় করে। সো এখান থেকে তোমার এমসিকিউ কি কি আসবে, এটা আসলে মেয়েদের এমসিকিউর জন্য পড়া, যে গ্লাইকোজেনেসিস কি। ঠিক আছে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। মানে কি, দেখো তোমার শরীরে যে গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন হয় সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এই টপিকগুলো আমরা একটু এখানে লিখি। দেখো তোমার গ্লুকোজ থেকে তখন যখন তোমার গ্লাইকোজেন হচ্ছে, গ্লাইকোজেন। ঠিক আছে, এখন দেখো আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এটা নিয়ে আমার খুব কনফিউশন হতো, এখন অনেক সময় হয়। এই জন্য আমরা এটাকে একটু বুঝে বুঝে মনে রাখি, মুখস্থ না করে। যখনই তোমার কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো জায়গা থেকে তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সিস। ঠিক আছে, কোথা থেকে তৈরি হচ্ছে? গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে, তাই এটার নাম হচ্ছে কি হলো, তাই এটার নাম হয়ে গেল গ্লাইকোজেনেসিস। দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাই গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকো, আর সিস মানে হচ্ছে তৈরি। ওকে, ক্লিয়ার? এরপরে এখান থেকে রক্তের সঞ্চয়, এটা অবশ্যই পড়বা। ঠিক আছে, এই যে 150 ml রক্ত হচ্ছে জমা রাখে, সঞ্চয় করে রাখে। কি কি ভিটামিন দেখো মনে রাখবো, হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন মনে রাখবো হচ্ছে কেটা দিয়ে। ঠিক আছে, KEDA। ঠিক আছে, এটা বলবা হচ্ছে কেডা। অনেক সময় আঞ্চলিক ভাষায় বলে না যে কেডা আসছে, এটা মনে রাখবো হচ্ছে কেডা। কেডা মানে KEDA, এটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। ওকে, এরপরে তোমার পিত্তরস তৈরি করে, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে যকৃৎ কি করে? পিত্তরস তৈরি করে, নট পিত্তথলি। আবার শোনো, পিত্তথলি পিত্তরস তৈরি করে না, যকৃৎ পিত্তরস তৈরি করে। ওকে, এটুক হয়ে গেল। মিনারেল সঞ্চয় মনে রাখবা, হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা মনে রাখলে হবে। এরপরে দেখো যেটা তোমাকে শিখালাম, গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে তোমার এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, মানে গ্লাইকোজেনেসিস। শেষ। গ্লুকোনিওজেনেসিস, দেখো নিও মানে কি? নিউ মানে মনে রাখবা যে তোমার শর্করা বাদে যে কোনো কিছু থেকে তোমার কি তৈরি হচ্ছে। দেখো সংখ্যাটা পড়ো, যে গ্লুকোজের চাহিদা আছে। এই যে দেখো, নন কার্বোহাইড্রেট উৎস যেমন অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরি। সংশ্লেষিত মানে তৈরি, মানে তোমার দেখো নিউ কোনো কিছু। ঠিক আছে, তোমার নিউ কোনো কিছু থেকে তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই না? তাহলে কি গ্লুকোনিওজেনেসিস। নিউ মানে এখানে তোমার নন কার্বোহাইড্রেট, মানে কার্বোহাইড্রেট না যেগুলা। প্রোটিন বিপাক, দেখো ডিঅ্যামিনেশন, ইউরিয়া তৈরি, প্লাজমা প্রোটিন সঞ্চয়। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে প্লাজমা প্রোটিন সঞ্চয় এখান থেকে। এটা হচ্ছে দেখো যকৃৎ গামা গ্লোবুলিন ছাড়া প্রায় সব ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে, সুতরাং গামাটা হচ্ছে করে, বাকি মানে গামাটা বাদে সবগুলা করে।
আচ্ছা, প্লাজমা প্রোটিন কি কি আছে এটা চারাতে যখন পড়বা তখন ওখানে পাবা, এটা ছন্দ দেওয়া যায় অনেক সময়, যেমন জিপিএফ 5, ঠিক আছে, বা এজিপিএফ এনিথিং, ঠিক আছে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, এতে হচ্ছে অ্যালবুমিন, জিতে গ্লোবিউলিন, তারপরে পিএফ 5 এনোজেন আর প্রথমবিন, ঠিক আছে, বা জিপিএফ 5 যা ইচ্ছা মনে রাখতে পারো। এগুলার মধ্যে হচ্ছে কি বলছে, যেমন শুধুমাত্র গামা গ্লোবিউলিনটা ইয়া করতে পারে না, বাকি সবগুলাই পারে এখান থেকে। হরমোন সংশ্লেষ, আচ্ছা এই টপিকটা যদি তুমি বুঝতে চাও তাহলে এই জিনিসটা তোমার কাছে ভালো লাগবে। এটা তোমার কোন চ্যাপ্টার, ওই যে বৃক্কের চ্যাপ্টারে যেও এটা পাবা। এই যে রেনিনের একটা কাহিনী আছে, অ্যাঞ্জিওটেনসিনের কাহিনী আছে, এটা সুন্দর একটা জিনিস। যদি বুঝতে চাও তাহলে দেখাই, আর না হলে এইটুক পার্ট স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। এটা কিছুই না, তোমার মেইন কথা হচ্ছে দেখো, তোমার এটা তোমার যকৃৎ, তাই না, লিভার, লিভার থেকে তোমার অ্যানজিওটেনসিনোজেন কি রিলিজ হলো, অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিন নামক একটা হরমোন রিলিজ হয়, ঠিক আছে। এটা একটা তোমার হরমোন, এটা কি, এটা তোমার একটা হরমোন। এখন এই হরমোন এখানে কি হলো, তৈরি হয়। এখন তোমার এইদিকে একটা ছবি আঁকায়, সেটা হচ্ছে মনে করো বৃক্ক, ঠিক আছে। আচ্ছা, ভালো হইল না, এটা তোমার কি, কিডনি। এখন দেখো তোমার কিডনি থেকেও তোমার একটা এনজাইম সক্রিয় হয়, সেটা সরি রিলিজ হয়, সেটার নাম হচ্ছে কি রেনিন, রেনিন। এখন তোমার লাইনটা আরেকবার পড়ো, কি বলছে, যকৃৎ অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষ মানে তৈরি করে, যা বৃক্ক নিঃসৃত রেনিন এনজাইম দ্বারা সক্রিয় হয়ে দেহের চাপ, রক্তচাপ বৃদ্ধি করে। আলটিমেটলি মেইন কথা হচ্ছে তোমার কিডনি থেকে, আমি আবার বুঝাই দেখো, কিডনি, এটা এক নম্বর কথা, কিডনি থেকে তোমার রেনিন এনজাইম তৈরি হলো। এই রেনিন এনজাইমটা হচ্ছে এই অ্যানজিওটেনসিনোজেনটাকে অ্যাক্টিভেট করবে, মানে এখন অ্যানজিওটেনসিনোজেনটা কাজ করতে পারবে। অ্যানজিওটেনসিনোজেনটা যখন কাজ করতে পারবে তখনই হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ডিপ পড়া, যদি বাদ দিতে চাও বাদ দিতে পারো, বুঝলে ভালো লাগবে, বোঝানোর জন্য বুঝালাম। ওকে, এখান থেকে দেখো ফ্যাট বিভাগ, ফ্যাট মেটাবলিজম, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙন, এটা আসে এমসিকিউ। তো শিশু দেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে কে নিয়োজিত থাকে, শিশু দেহে যকৃৎ। হিমোগ্লোবিন ভাঙন, হিমোগ্লোবিনের আয়ুষ্কাল 120 দিন, ভেঙে এখানে ইয়া হয়। ওকে, এরপর দেখো পিত্ত উৎপাদন, তোমাকে একটু আগে পড়াইছে, এটা পিত্ত হচ্ছে যকৃৎ উৎপন্ন হয়, হরমোন ভাঙন শেষ, ব্যাকটেরিয়া মুক্ত লাগবে না। এখান থেকে তোমাকে যদি বলি, এটা মেন তো এমসিকিউ পড়া, যে এটা হচ্ছে পিত্তরসের কালার কেমন, হলদে সবুজ, এবং এটা হচ্ছে ক্ষারীয়। আর ও আচ্ছা, একটা কথা বলবো, পিত্ত লবণ, এটা এমসিকিউ আসে, যে পিত্ত লবণ হচ্ছে তোমার কি কি দিয়ে তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে টারকোলেট আর গ্লাইকোকোলেট, মনে রাখবা কি, টারকোলেট আর গ্লাইকোকোলেট। এখন এটার আগে যদি তোমার সোডিয়াম বসে, ক্যালসিয়াম বসে, পটাশিয়াম বসে, সমস্যা নেই, তোমার বই শুধুমাত্র সোডিয়াম দেওয়া আছে, তো তুমি টারকোলেট আর গ্লাইকোকোলেট এটার উপর ফোকাস দিবা। ওকে, ফাইন। এরপর দেখো অগ্নাশয়। আচ্ছা, তোমার বইয়ে মিশ্রগ্রন্থি আছে 3টা, আসলে মিশ্রগ্রন্থি আছে 3টা, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অগ্নাশয়, আর একটা হচ্ছে টেস্টিস আর ওভারি, শুক্রাশয় ডিম্বাশয়, ঠিক আছে। তো এই শুক্রাশয় ডিম্বাশয় এখানে আছে। এরপর দেখো মিশ্রগ্রন্থি, এটা পড়লা। এরপরে এই যে উর্সাংনালী বা এই যে অ্যাম্পুলা ভাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে, এই কথাটা তোমাকে আরেকবার একটু বুঝাই, যে ডিউডেনামের কাছে অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয় অ্যাম্পুলা ভাটারে উন্মুক্ত হয়। যে ছবিটা তোমাকে দেখালাম তখন, ওই ছবিটাই, ঠিক আছে। সেইটা মনে রাখবা, কারণ মানে দুই জায়গায় আলাদা আলাদা, মানে মানে ওইখানে হচ্ছে একটা পার্ট লেখা আছে আর এইখানে এসে পরের পার্টটা লেখা আছে, দুইটা একসাথে করে পড়বা। ওকে, আচ্ছা, এখান থেকে তোমার মনে রাখতে হবে হচ্ছে কি, অগ্নাশয় হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, দুইটা এখানে পার্ট আছে। এখন বহিঃক্ষরা গ্রন্থি থেকে তোমার কি হবে, বহিঃক্ষরা গ্রন্থি এটাকে বলা হয় সনাল গ্রন্থি, এবং এটা হচ্ছে তোমার কি বলছে, অগ্নাশয় রস বাহিত হয়ে, অগ্নাশয় রস বাহিত হয়, এই জন্য এটাকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। তোমার আসল এখানে পড়া হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিরা, ঠিক আছে। কেন এখানে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিছু হরমোন রিলিজ হয়, ঠিক আছে, যেগুলা আমাদের মনে রাখতে হবে। দেখো তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, আলফা
বিটা ডেল্টা গামা, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, গামা কোষ। ঠিক আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ আর গামা বা হচ্ছে পিপি। ঠিক আছে, আচ্ছা এটাকে পিপি মনে রাখো, আলফা বিটা ডেল্টা পিপি। পিপি কোষ। তো তোমার এখানে কয় ধরনের কোষ আছে, তোমাকে আমি এটা ছবি যদি আঁকাই, তোমার মনে করো এটা তোমার একটা অগ্নাশয়, অগ্নাশয় থেকে আমি একটা পার্ট মনে করি একটু কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে আমি এখানে দেখতেছি, দেখলে হচ্ছে আমরা এখানে ছবি দেওয়া আছে বই দেখি, আচ্ছা এখানে তো দেওয়া নেই, যাই হোক, থেকে এটা মনে করো তোমার এখানে 4 রকমের তুমি কোষ পাবা, আলফা, বিটা, ডেল্টা, পিপি, আরো অনেক কিছু আছে, সাইনাস সাইনাস লোবিউলার ইয়ার মধ্যে, বই খানার মধ্যে আছে। তো এইটা এখান থেকে 4 ধরনের কোষ পাওয়া যায়। তো কোষগুলা থেকে কি কি হরমোন রিলিজ হয় এটা একটু দেখাই। আলফা থেকে হয় গ্লুকাগন, বিটা থেকে হয় ইনসুলিন, ডেল্টা থেকে হয় সোমাটোস্ট্যাটিন আর পিপি থেকে হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, এখন এটা অনেক সময় মুখস্থ করতে কষ্ট হয়, আমি এখানে ছন্দ দিচ্ছি, বাট একটা সত্যি কথা বলি, আমার ক্লাসে আমি অনেক ছন্দ দিব, তুমি চাইলে নিবা না চাইলে নিবা না। ঠিক আছে, ছন্দ তুমি চাইলে মুখস্থ করতেও পারো। আমি দেখছি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তুমি যদি ছন্দগুলা মানে বারবার চর্চায় রাখতে পারো, এটা খুব ভালো কাজ করে। সো এমন যেন না হয় যে ছন্দ ছন্দ পড়তে যে তুমি আসল পড়াই ভুলে গেছো। আমি ছন্দ দিব, তুমি যদি চাও সেটাকে মডিফাই করে নিজের মতো বানাতে পারো, বা হচ্ছে মানে ওটা আমারটাই নিতে পারো, কারণ ছন্দগুলো অনেকগুলো আছে আমার নিজের বানানো, অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। তো ছন্দ তোমার ইচ্ছা, এমনি মুখস্থ করতে চাইলে মুখস্থ করবা, না হলে এভাবে মনে রাখবা। আলফা বিটা ডেল্টা পিপি, গাইবান্ধার এসপি। ঠিক আছে, গাইবান্ধার এসপি। গতে হচ্ছে গ্লুকাগন, রস্বইতে হচ্ছে ইনসুলিন, তারপরে এসতে হচ্ছে সোমাটোস্ট্যাটিন আর পিতে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, আমি এটা মেন ছন্দ দিয়ে মনে রাখতাম, কারণ আমার এগুলো এত মুখস্থ হইতো না, আমার এখনো অতটা মুখস্থ হয় না, ছন্দ টন্দ দিয়ে মুখস্থ করি। আচ্ছা এটুক গেল, এখন তোমার এখান থেকে এটা পড়া শেষ। আচ্ছা দেখো, গ্লুকাগন তোমার কি করে, তোমার রক্তে গ্লুকোজের মাত্রা, এই দেখো তোমার এই গ্লুকাগনটা কি করবে, গ্লুকোজের গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায় দিবে। ইনসুলিনটা কি করবে, তোমরা তো মানে আমাদের মানে বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে এই মানে কি বলে ডায়াবেটিক্সের পেশেন্ট অনেক বেশি। তো শুনবা অনেকে যে ইনসুলিন নেই, কেন ইনসুলিন নেই বলো তো? কারণ তখন আমাদের শরীরে মানে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই গ্লুকোজের পরিমাণটা কমানোর জন্য আসলে ইনসুলিনটাকে নেওয়া হয়। ইনসুলিনটার কিছু না, এটা হরমোন। ওকে, যখন আমাদের বডি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না, তখন হচ্ছে ইনসুলিনটা দেওয়া হয়। তো এটা আসলে বড় ক্লাসে গেলে আরো ভালো করে শিখবা ইনসুলিনের আসল কাজ, আপাতত ছোট ক্লাসে এটুকু জেনে রাখো। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার সেম বলতে কি, এখানে তোমার 4টা নাম আছে। 4টা নাম কি কি, 4টা কোষ আছে, অক্সিনটিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ আর জাইমোজেনিক কোষ। ঠিক আছে, অক্সিনটিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ আর জাইমোজেনিক কোষ। সো এটা আমি OMAZ এভাবেই একটা সিকোয়েন্সে মনে রাখতাম। ঠিক আছে, আমার এইগুলা মানে ছন্দ ছাড়া মনে থাকতো না, কারণ এগুলো MCQ আসতো তো এই জন্য। সো তুমি চাইলে ছন্দ নিতে পারো, না চাইলে এমনি মুখস্থ করবা। ঠিক আছে, এটা কোনো ছন্দও না, এটা জাস্ট একটা সিরিয়াল OMAZ। তো ওতে হচ্ছে অক্সিনটিক কোষ, যেটা প্যারাটাল কোষ নামে পরিচিত। মিউকাস কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়, আর্জেন্টাফিন কোষ থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে। দেখো এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এটা তুমি কল্পনা করতে পারতেছো না, এইটুক জায়গা জাস্ট। কারণ কি, এই অক্সিনটিক কোষের অপর নাম যে প্যারাটাল কোষ, এইটাই তোমার এমসিকিউ দিবে। ঠিক আছে, তোমার যে পিচ্ছিল কারক হিসেবে কোনটা ব্যবহার করা হয় সেটা তোমাকে এমসিকিউ দিবে, মিউকাস কোষ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এর পুরো নামটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কাকে বলা হয়, মানে কোথা থেকে রিলিজ হয়, আর্জেন্টাফিন কোষ থেকে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে জাইমোজেনিক কোষ, সেটাকে বলা হয় চিফ কোষ। ঠিক আছে, চিফ। আচ্ছা, তো এটা যদি তোমরা চাও কোনো ছন্দ দিয়ে মনে রাখতে বা এমনি মুখস্থ করতে ভালো, বাট এটা অবশ্যই পড়বা এবং বাদ দিবা না। লাস্ট হচ্ছে এখান থেকে আন্তরিক কোষ, রিডিং পড়বা একটা, তাইলে হবে। এখানে তেমন কিছু নাই, জাস্ট এই গ্রন্থিগুলোর নাম পড়বা এমসিকিউর জন্য, রিটেন কোশ্চেন নাই এখান থেকে। ওকে।
ওকে, এগুলা হচ্ছে আপাতত লাগবে না এইচএসসির জন্য। এই পেজটা থেকে তোমার এমসিকিউ আসে কিছু কিছু, আমি কয়টা জিনিস একটু দেখা দিই। সেটা হচ্ছে এই যে সিক্রেটিন। সিক্রেটিনটা মনে রাখবা যে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। ওকে, এটা প্রথম আবিষ্কৃত হরমোন। এরপরে দেখো, আর তুমি যদি চাও এখান থেকে পড়তে পারো, যেমন গ্যাস্ট্রিনটা পড়বা, সিক্রেটিন পড়বা, তারপরে হচ্ছে লাগবে না, এই যে ডিওক্রাইন পড়বা, আর হচ্ছে ইন্টারোগ্যাস্ট্রন। আচ্ছা, ইন্টারোগ্যাস্ট্রন পড়তে পারো, এটা লাগবে। ভিলিকাইন দেখলা, মানে এটা জাস্ট দেখে রাখলে, এটা তোমার জাস্ট মেনুতে এমসিকিউ জন্য আসবে, রিটেন এটার কোনো আসে না। এটা তো সেই বিখ্যাত ছক যেটা পড়ালাম, এই ছকটা দিয়েই তোমার আসলে রিটেনটা পার হয়ে যাবে, এমসিকিউ পার হবে ইনশাল্লাহ। খাদ্যবস্তু শোষণ, ঠিক আছে, খাদ্যবস্তু শোষণ থেকে আমাদের ঘ নাম্বারের রিটার্ন আসে। তোমার মেনত কি আছে, শোষণ জিনিসটা কি, আমি একটু এটা একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো এটার সাথে রিলেটেড না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আসলে শোষণ জিনিসটা কি। মনে করো এটা তোমার কিডনি, কিডনিতে তোমার ওখানে মূত্র তৈরি হলো, এটা ঠিক আছে, মূত্র তৈরি হয়ে তোমার এখান থেকে এসে মূত্র থলি দিয়ে বের হয়ে যাচ্ছে বডি থেকে, তুমি প্রস্রাবের মাধ্যমে বের করে দিচ্ছ। এখন এই মূত্রের মধ্যে তো পানি আছে, তোমার যদি বেশি বেশি মনে করো পানি বের হয়ে যাচ্ছে, সেটা তো ক্ষতিকর, তাই না? তো তখন বডি কি করে, তোমার এইখানে এই জায়গাটাকে আমি একটু এখানে হাইলাইট করতেছি। তোমার এখান থেকে যখন মূত্রটা যাচ্ছিল, কি করে তখন বডি এখান থেকে কিছু পানি টেনে নেয়, এখান থেকে কিছু পানি টেনে নেয়, এখান থেকে কিছু পানি টেনে নেয়, টেনে নিয়ে কি করে, টেনে নিয়ে তোমার বাকিটুক মূত্রটুক বের করে দিল। পানি তোমার শরীরে যতটুকু দরকার, পানি না, এখানে আর অনেক কিছু টানে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম টানে, পটাশিয়াম টানে, যখন যেটা দরকার। সো পানি যখন টানলো, তখন সেটাকে আমরা বলতেছি কি পুনর্শোষণ, পুনঃশোষণ বা শোষণ, যাই বলো। তো এটা হচ্ছে একটা শোষণের আইডিয়া তোমাকে দিলাম। সো এখন আমরা এখানে দেখবো যে কিভাবে শোষণটা হয়। জাস্ট এখান থেকে মনে রাখবা যে শর্করা কি করতেছে, গ্লুকোজ ও গ্যালাক্টোজ ক্ষুদ্রান্তের মিউকাস ঝিল্লির কাইনেজ নামক এনজাইমের সহায়তায় অতি দ্রুত ফসফরাস যুক্ত হয়ে সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয়ে পোর্টাল শিরার রক্তে প্রবেশ করে। অনেকগুলো টার্ম আছে এখানে, আমরা একটু একটু আইডেন্টিফাই করি কোনটা কি। দেখো, পোর্টাল শিরা একটা, তারপরে হচ্ছে তোমার কি, যে ক্ষুদ্রান্তের মিউকাস ঝিল্লির কাইনেজ নামক এনজাইম, ঠিক আছে। আমাদের যে ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্তের আমি তোকে বললাম যে মনে করো এটা তোমার ধরে নাও বৃহদন্ত্র বা ক্ষুদ্রান্ত, আচ্ছা এটা বৃহদন্ত্র আগাইছি, যাই হোক। তো এখানে মনে করো এই যে তোমার এটা হচ্ছে তোমার মিউকাস ঝিল্লি, ঠিক আছে। এই মিউকাস ঝিল্লিতে কি হচ্ছে, মিউকাস ঝিল্লিতে তোমার কাইনেজ নামক একটা এনজাইম থাকে, যেটার মাধ্যমে দ্রুত ফসফরাস যুক্ত হয়ে তোমার সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয়ে পোর্টাল শিরায়, মনে করো এখান থেকে তোমার আলটিমেটলি কোথায় যাচ্ছে, এই যে পোর্টাল শিরায় চলে যাচ্ছে। তোমার এইখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে তোমার এদিক দিয়ে বের হয়ে আসার কথা, বের না হয়ে তোমার কি হচ্ছে, এটা এদিক দিয়ে চলে যাচ্ছে। আমিষের ক্ষেত্রে সেম ভাবে তোমার এখানে গেল, যকৃতে পৌঁছালো, ঠিক আছে, সেখান থেকে যকৃতে পৌঁছালো। লিপিড শোষণটা, এখানে তোমার কয়টা টার্ম একটু জানা লাগবে, যে হোয়াট ইজ কাইলোমাইক্রন, ঠিক আছে। তারপরে হচ্ছে, তো এটা আমরা একটু দেখি, দেখো কাইলোমাইক্রনটা কি, ল্যাকটিয়াল, এগুলা কি জিনিস। তোমার চর্বির পরিপাকৃত যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, মানে এখন ছোট ছোট টুকরো তুমি পরিণত করে ফেলছো, এটা ব্যাপন প্রক্রিয়ায় ভিল্লির স্তম্ভকার আবরণী কোষে প্রবেশ করে এবং পুনরায় লিপিডে পরিণত হয়। এরপরে কি করলো, আবরণী কোষে যে প্রোটিন থাকে তার লিপিড অণুকে আবৃত করে লিপোপ্রোটিন কণা তৈরি করে। তোমার কি হলো, আবরণী কোষে যে প্রোটিন থাকে তা থেকে লিপিড অণুকে আবৃত করে লিপোপ্রোটিন, তোমার এক নম্বর কাজ হচ্ছে লিপোপ্রোটিন, যেটার নামে হচ্ছে কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা কি করতেছে, এক্সোসাইটোসিস, এইটার মাধ্যমে প্রক্রিয়া আবরণী কোষ ত্যাগ করে এবং ভিলায় লসিকায় বাহিকায় প্রবেশ করে। লসিকা তখন সাদা বর্ণ ধারণ করে, এই সাদাটাকে বলা হচ্ছে ল্যাকটিয়াল, ঠিক আছে। এইটুকু কথা এখান থেকে। পানি শোষণ, ক্ষুদ্রান্ত পানি শোষণের প্রধান স্থল, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভিটামিন শোষণ কি কি আছে, এ ডি ই কে, কি কি বলতো এগুলা, ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, কেটা বলছিলাম না ওইটা। আচ্ছা হইলো বৃহদন্তের কাজ, বৃহদন্তের একটাই কাজ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মল তৈরি। সবকিছু মনে করো, তোমাকে একটা কথা বলি, যে তোমার মনে করো মলগুলা আসতেছে, ঠিক আছে, মল তৈরি হলো, সেইখানে তোমার অনেক কিছু থাকে, পানি থাকে, বিভিন্ন মানে মানে নিউট্রিয়েন্ট থাকে, সেগুলো থেকে তোমার মনে করো পানি শোষণ করলো, নিউট্রিয়েন্টগুলো শোষণ করলো, করে করে আলটিমেটলি যে মলটা থাকতেছে সেটা হচ্ছে এখানে তৈরি হয়। দেখো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে বলতো, এই সিকামের সাথে যুক্ত থাকে।
সিকাম কোলন মলাশয়। এটা ছন্দ কি বলছিলাম, সিকাম দিয়ে মনে রাখবা, বৃহদন্তের পার্ট। ঊর্ধ্ব কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন, সিগময়েড কোলন। এই যে ডেফিকেশন মানে হচ্ছে মলত্যাগের প্রক্রিয়া। এই যেখান থেকে একটা জিনিস মনে রাখবা যে দুর্গন্ধটা কিসের কারণে তৈরি হয়, এই যে হাইড্রোজেন সালফাইডের কারণে। আচ্ছা, এই যে এখানে যেটা বলতেছিলাম, এখান থেকে কিছু পড়বা, একটু পড়া লাগবে এখান থেকে, ঠিক আছে। এটা আসলে জানার জন্য পড়া, আপাতত এইচএসসি লেভেলে এটা লাগে না, এটা অ্যাডমিশন লেভেলের জন্য লাগে। সো এমনি আমি কিছু জিনিস এখানে বলি, ঠিক আছে। স্তরগুলা পড়বা একটু রিডিং। এই যে সেরাস, সরি সেরোসা, তারপরে পেশি স্তর, সাবমিউকোসা, তারপরে হচ্ছে মিউকোসা, মাসকুলারিস মিউকোসা, মিউকোসা, এগুলা। আচ্ছা, এখান থেকে তুমি এই লাস্টের লাইনটা পড়বা, 4 নম্বর পয়েন্টটা এমসিকিউর জন্য। ওকে ওকে, এরপর দেখো ঘ নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক চলে আসছে, সেটা হচ্ছে স্থূলতা। স্থূলতাটা আমরা পড়বো এখন। তো এটার জন্য তোমার প্রথমে জানা লাগবে বিএমআই। এটা আমরা অনেক আগে থেকে জানি, বিএমআইটা অনেক ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি। তো এখানে আমরা একটু করি একটা বিএমআই। এই বিএমআই থেকে তোমার ঘ নম্বরে দিয়ে দিবে। বিএমআইটা কি দেখো, তোমার যে ওজন বাই উচ্চতা, এইটুকু আমরা আগে লিখবো, ঠিক আছে। এখন দেখো ওজনটা তোমার কিসে হবে, ওজনটা অবশ্যই অবশ্যই কেজিতে করে নিবা, এবং উচ্চতাটা অবশ্যই মিটারে করে নিবা, এইটুকু বুঝলা। এরপরে এই উচ্চতা স্কোয়ার, মানে তোমার এটা একক হবে কেজি পার মিটার স্কোয়ার, বিএমআই। এখন এই বিএমআইটা তুমি কিভাবে মনে রাখবে, এই ছকটা, এখানে একটা ছক দেওয়া আছে তাই না, এই ছকটা তুমি কিভাবে মনে রাখবা। দেখো প্রথমে তুমি মনে রাখো জাস্ট আদর্শ মানটা, ঠিক আছে। এটা তোমার এই যে ফ্র্যাকশন এখানে দেওয়া আছে, ফ্র্যাকশনটা করা খুব সহজ, কোনো ব্যাপার না। তুমি দেখো এটা মনে রাখো এইভাবে যে 18.5 থেকে 25 ধরতে পারো, 25 তুমি যদি ধরে আগাও তাহলে মনে রাখবা 24.9। 18.5 থেকে 24.9, এরপরে লেখো 25 থেকে 29.9, মানে 30 না লিখে 29.9 লিখতেছ। তারপরে লেখো 30 থেকে আবার 5 বাড়াও, মানে 34.9, 35 থেকে 40। ওকে, আচ্ছা এখন 18 নিচে তো আসতে পারে, এখন দেখো এটা তো 18 নিচে আসতে পারে তাই না। এখন আমরা কি করব, আমরা আগে নর্মালটা মনে রাখবো যে এটা তোমার স্বাভাবিক বা এটা তোমার নর্মাল। এখন তুমি নর্মাল আমাদের আছে, এরপরেই কি তোমার হচ্ছে স্থূলতাতে চলে যাচ্ছে না। তুমি মনে রাখবা যে তোমার প্রথমে তোমার স্বাভাবিক একটা ওজন আছে, এরপরে তুমি মনে করো একটু খাওয়া দাওয়া করলা, ঠিক আছে, দিয়ে তোমার কি হলো, সেটা অতিরিক্ত ওজন হয়ে গেল। আমরা প্রথমেই বলি না যে সে খুব বেশি মোটা হয়ে গেছে, বলি হ্যাঁ অতিরিক্ত মোটা। ওকে, সো তুমি যখন এই নর্মালটা মনে রাখতে পারবা, তারপরেরটাই হবে অতিরিক্ত, তারপরটা কি হবে অতিরিক্ত। অতিরিক্ত হওয়ার পরে কি হলো তোমার, তারপরেরটা হচ্ছে স্থূল হওয়া শুরু করবে সে। এখন স্থূলতার প্রথম স্তর, স্থূলতার দ্বিতীয় স্তর যখন 40-এর উপরে চলে যাবে, তখন সেটাকে স্থূলতার তৃতীয় স্তর বলা হবে। ওকে, এই তিনটা তোমার আলটিমেটলি, এই যে এই তিনটা হচ্ছে তোমার স্থূলতা। আর এইটা হচ্ছে কি তোমার তোমার আন্ডারওয়েট, ঠিক আছে। অনেকে থাকে না আন্ডারওয়েট, অনেক পাতলা সাতলা, তো শরীরের ওজন অনেক কম, এই যে আন্ডারওয়েট। এইটা তোমার নর্মাল, এটা অতিরিক্ত। মানে আমাদের কনফিউশনটা কোথায় বাধায়, যে আমরা নর্মালের পরেরটাকে মনে করি যে অবেস বা স্থূল, না। নর্মালের পরেরটা হচ্ছে তোমার, নর্মালের পরেরটা হচ্ছে তোমার এই অতিরিক্ত ওজন, তারপরে আস্তে আস্তে অবেস হওয়া শুরু করলো। ওকে, এরপর দেখো আরেকটা এখান থেকে মনে রাখবা যে মরবিড স্থূলতা কি। তোমার এখানে তো 40 হইলো, তখন তোমার সেটা 50-এর উপরে চলে যাবে, সেটাকে বলা হচ্ছে মরবিড স্থূলতা। এই যে কোথায় আছে এটা, এই যে 50 থেকে 100-এর মধ্যে যদি হয় সেটাকে বলা হয় মরবিড স্থূলতা। তো বইটা দেখাই দিই, দেখো। আচ্ছা, এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এই যে 20% বা তার বেশি হলে সেটাকে স্থূল বলা হয়, এটা সংজ্ঞা হিসেবে পড়তে পারো। এরপরে এখান থেকে এটা দেখাই দিলাম, এখান থেকে তোমাদের ম্যাথ আসবে। ম্যাথটা অবশ্যই ওজনটা হচ্ছে কেজি এবং উচ্চতাটা হচ্ছে মিটার স্কোয়ারে করে ফেলবা, দিয়ে করবা। সবাই নিজে নিজেটা ট্রাই করবা, ঠিক আছে। তোমার ওজন কত, তোমার উচ্চতা কত, দিয়ে দেখবা যে তুমি আসলে কার মধ্যে পড়তেছো। ওকে, এরপরে দেখো স্থূলতার কারণ, এটা তোমার দিতে পারে রিটেনে, কি কি কারণ আছে। আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র খাওয়া দাওয়া করলে মোটা হয়, ঠিক আছে। মনে করো তুমি অনেক বেশি খাচ্ছ কিন্তু তুমি মোটা হচ্ছ না, এরকম তোমার অনেক বন্ধু আছে দেখবা, যে তোমার আশেপাশে অনেকে আছে অনেক বেশি খায় মোটা হয় না, অনেকে আছে অল্প খায় মোটা হয়ে যায়।
সেটা কারণটা কি আসলে? স্থূলতার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে জিনগত। জিনগত মানে কি? মনে করো ফ্যামিলি হিস্ট্রি, দাদা, তার দাদা মোটা, সেই জিনটা পাইছে তার দাদারা, দাদা মোটা হলো, দাদা থেকে তার ছেলে মোটা হলো, ছেলে থেকে তার ছেলে মোটা হলো, মানে এটা বংশ পরম্পরা, এটা একটা মানে জেনেটিক একটা বিষয়, মোটা হচ্ছে, সবাই মোটা, এটা একটা বিষয়, জিনগত একটা কারণ। ঠিক আছে, স্থূলতাকার এই এটার 80% কারণই হচ্ছে তোমার জিনগত। ওকে, যে তুমি যে বেশি খাচ্ছ এই কারণে মোটা এটা না, অনেক সময় হতে পারে ফ্যামিলি হিস্ট্রির কারণে তুমি মোটা। এবার ধর পারিবারিক জীবনযাত্রা, ঠিক আছে, তুমি মনে করো মানে সব সময় বাইরে খাওয়া দাওয়া করো আমার মতো, হ্যাঁ, একদিন চলে গেলা পিৎজা খেতে, একদিন চলে গেলা বার্গার খেতে, তো বেশি খাওয়া দাওয়া করার কারণে আমি যেরকম মোটা হয়ে গেছি, তুমি এরকম মোটা হচ্ছ, এটা একটা কারণ। তারপরে দেখো আবেগ, মনে করো তোমার লাইফে অনেক দুঃখ, ঠিক আছে, দুঃখে কষ্টে মরে যাচ্ছ, তো অতিরিক্ত দুঃখে তোমার দেখা গেল ওজন বেড়ে গেল, ঠিক আছে। তো অনেক সময় থাকে যে অনেক দুঃখে মানে মানুষ যখন অনেক দুঃখে থাকে তখন বেশি খাওয়া দাওয়া করে, এটা একটা কারণ। অথবা অনেক দুঃখে থাকলে ইমোশনাল ইমব্যালেন্স হয়, সরি হরমোনাল ইমব্যালেন্স হয়, এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে মানুষের ওজন বেড়ে যায়। ওকে, তো আবেগ কন্ট্রোল করতে হবে। বিষণ্ণ, আশাহীনতা, ক্রোধ, একঘেয়েমিতা, বিরক্ত, নিজেকে ছোট ভাবা, দেখবা যে যারা যারা ক্লাস করছে তাদের ম্যাক্সিমাম, সবার মধ্যেও আমার মধ্যেও এই জিনিসগুলো আছে, বিষণ্ণতা, আশাহীনতা, হ্যাঁ, হুট করে হতাশ হয়ে যায় যে জীবনে কি হবে, কি করলাম, তাই না, কি করব, কিছু হবে কিনা লাইফে, এগুলো নিয়ে আমরা হতাশ হয়ে যাই। এটার কারণে অনেক সময় দেখা যায় যে মোটা হয়ে যায় মানুষ। কর্মক্ষেত্র, হ্যাঁ, তুমি কাজের চাপে, বা মনে করো তোমার বাসা অনেক কাছে, মানে তোমার বাসা থেকে তোমার মেডিকেল অনেক কাছে বা তোমার কলেজ অনেক কাছে, তুমি দেখা গেলো তুমি প্রতিদিন রিক্সায় যাচ্ছ, প্রতিদিন গাড়িতে যাচ্ছ, কিন্তু তুমি চাইলে কিন্তু ওটা হেঁটে যেতে পারো, 5 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, সেটা না করে। এবার দেখো মানসিক আঘাত, হ্যাঁ, তুমি মনে করো কোনো একটা দুঃখ পাইছো জীবনে, শৈশবকালীন শারীরিক বা মানসিক অত্যাচার, ঠিক আছে, পারিবারিক, বাবা মার মধ্যে বাবা মা হারানোর বেদনা বা বিভিন্ন কষ্টে মানুষ মোটা হয়। মোটা হওয়ার এটা একটা কারণ। লিঙ্গভেদে দেখো, ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু এমনি নর্মালি বেশি মোটা, কারণ মেয়েদের শরীরে চর্বি বেশি থাকে, যে গড়পড়তায় নারীর চেয়ে পুরুষের দেহে বেশি পেশি থাকে। পেশি যেহেতু অন্য টিস্যুর চেয়ে বেশি ক্যালোরি ব্যবহার করে, এই কারণে নারী পুরুষ একই পরিমাণ আহার গ্রহণ করলেও নারীদের মেদ জমার আশঙ্কা বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, গর্ভ অবস্থায়, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, মেয়েরা যখন প্রেগনেন্ট হয় তখন হচ্ছে তাদের ওজন 4 থেকে 6 পাউন্ড বেড়ে যায়। এবং নিদ্রাহীনতা, এই যে মনে করো তুমি সারা রাত জেগে ওয়েব সিরিজ দেখতেছো বা মুভি দেখতেছো, নেটফ্লিক্স দেখতেছো, দেখতে দেখতে দেখা গেল যে তুমি মোটা হয়ে গেছো। এটা আমার করোনার মধ্যে হয়েছিল, ঠিক আছে, তো এটা একটা কারণ যে তুমি নিদ্রাহীনতায় ভুগতেছো। আচ্ছা, এরপরে দেখো শিক্ষার অভাব, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে অসুখ, তোমার কয়েকটা অসুখ আছে, এই তিনটা তুমি অবশ্যই মনে রাখবে এমসিকিউ এর জন্য। পিসিএইচ, কিছু মনে রাখতে না পারলেও পিসিএইচ মনে রাখবা। আর এমসিকিউ তোমার কোথায় ট্রিক করবে দেখো, এখানে হাইপোথাইরয়েডিজম আছে না, তোমার ঘ নম্বর এমসিকিউ দিবে হাইপারথাইরয়েডিজম। সো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কুশিং সিনড্রোম এবং হাইপোথাইরয়েডিজম, কারো যদি এই তিনটা থাকে সে অটোমেটিক মোটা হবে, এটা কথা। আচ্ছা, এরপরে দেখো কিছু ওষুধ আছে, যেমন কর্টিকোস্টেরয়েড, বিষণ্ণতা দূর করার জন্য অ্যান্টি ডিপ্রেসেন্ট, জন্ম নিয়ন্ত্রক বড়ি। দেখো যারা কর্টিকোস্টেরয়েড নেয় বা স্টেরয়েড নেয় তারা কিন্তু মোটা হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো যে যারা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ খায়, যাদের হচ্ছে অনেক ডিপ্রেশন, ঠিক আছে, ওষুধ খায়, ওষুধ খেয়ে হচ্ছে ডিপ্রেশন কমায়, তো তারা মোটা হয়ে যায়। এছাড়া যারা হচ্ছে এই যে পিল, মানে জন্ম নিয়ন্ত্রণ যে পিল ইউজ করে যারা ফিমেলরা, তাদের ক্ষেত্রে কি হয়, তারা মোটা হয়ে যায়। স্থূলতা প্রতিরোধ করার জন্য তুমি যেগুলো জানো সেগুলো করবা, সারাদিন হাঁটাহাঁটি করবা, ব্যায়াম করবা, ঠিক আছে, ভালো করে খাওয়া দাওয়া করবা, তাহলে হবে। এইটা একটা বিষয়, বিশেষ তোমার চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আসলে তোমাকে যদি বলি, যত কিছু পড়ালাম সেগুলোর মধ্যে কি কি আসতে পারে পরীক্ষায়, কি কি আসে, তো এটার মধ্যে তোমার মেইনত হচ্ছে, তোমার মেইন পড়ার টপিক হচ্ছে ওই যে যে ছকটা তোমাকে পড়ালাম, ওই ছকটা থেকে তোমাকে বলবে যে পাকস্থলীতে পরিপাক বলো বা হচ্ছে তোমার অগ্ন্যাশয় পরিপাক বলো, এটা একটা তোমার টপিক। সেকেন্ড টপিক হচ্ছে বিএমআই এর টপিক, রিটেনের এগুলা বলতেছি, তোমার হচ্ছে ওই যে ওই পরিপাকের টপিকটা একটা টপিক, তারপরে বিএমআই এর টপিক একটা টপিক। এছাড়া তোমার গ নাম্বারে এরকম দিল একটা অর্গান, মনে করো তোমাকে বর্ণনা করতে দিল, ম্যাক্সিমাম টাইমে লিভার দেয়, এই তিনটা, এটা একটা টপিক গেল। আর বাকি মনে করো যেগুলো কখ আছে সেগুলো দেখে নিলা, ওই যে হেলিকপ্টার পাইলটের ওইটা, যে পাকস্থলী প্রাচীর কেন মোটা হয়, এটা দেখলা। এটা বাদেও কিছু কখ আছে, সো তোমার যদি পড়তে চাও ভালো করে তাহলে পুরাটাই পড়তে পারো, অথবা তুমি যদি রিটেনের জন্য শুধু পড়তে চাও তাহলে এইটুকু পড়তে পারো। আর বাকি এমসিকিউ তোমাকে দেখাই দিলাম, এমসিকিউ গুলো খুব সহজে মনে রাখার ট্রিক্সও দেখাই দিলাম, চাইলে ছন্দ নিতে পারো, না চাইলে নাই। তো এইটুকুই।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই চ্যাপ্টারটা খুব সহজ হওয়ার কথা আশা করি এই ক্লাসটা করার পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।